হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা মেইনলি পর্যায় সারণীর যে পি ব্লক আর যে ইলেকট্রন বিন্যাসটা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট একটু বলে রাখি, আমরা যে এখন যে ফেজটাতে প্রবেশ করব, তো ম্যাক্সিমামই হচ্ছে মুখস্থ জিনিস। আর এই মুখস্থ জিনিসগুলো মানে মেইনলি আয়ত্ত করতে হবে তোমাদের প্র্যাকটিস করে করে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, এই মুখস্থ জিনিসগুলো তত তোমাদের ব্রেনে ভালো করে ঢুকবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি ইন্টেলিজেন্টের পক্ষ থেকে রাফি শুরু করছি। তো দেখো, ফার্স্টে আমার একটা আর কি দেওয়া আছে, এই যে আহ, পর্যায় সারণী দেওয়া আছে। তো পর্যায় সারণী, তুমি জানো যে পর্যায় সারণী H2, ধরো পেনটা নেই। হুম, আচ্ছা। পর্যায় সারণী পর্যায় সারণীর ফার্স্টে, এই ফার্স্টে যে গ্রুপটা, এই যে ফার্স্টের, এই যে আমার ফার্স্টের যে ভাগটা, এই পর্যায় সারণীকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগ শেখার আগে তোমাকে আগে শিখতে হবে যে আমি এখন শিখতে হবে আর কি, যে পর্যায় সারণী শেখার আগে তোমার ফার্স্টে শিখতে হবে কনফিগারেশন। কনফিগারেশন জিনিসটা কি, শুরু করি। তো ফার্স্টে আমি দেখি যে এখানে কয়টা ভাগ আছে। আগে দেখি কনফিগারেশনটা দেখি না, আগে ভাগটা দেখি। দেখো, এই ফুল যে ভাগটা, এই যে ফুল ভাগটা, একে বলা হয় এস ব্লক। এস ব্লক এর কনফিগারেশন কি? এর কনফিগারেশন হচ্ছে এনএস 1 থেকে 2। এখন ভাই কি লিখলেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। দেখো, এনএস 1 থেকে 2 মানে কি? এন মানে হচ্ছে এটার ভিতরে যতটুকু মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, আর 1 থেকে 2 হচ্ছে যে 1 থেকে 2 এর মধ্যে ইলেকট্রন সংখ্যাগুলো থাকবে। আর সেম ভাবে এখন আমি যদি পি ব্লকের দিকে তাকাই, এটা কি? আমার পি ব্লক। পি ব্লকে আমার কয়টা আছে? পি ব্লকে আমার কয়টা আছে? পি ব্লক পি ব্লকের কনফিগারেশন হচ্ছে এনএস 1 থেকে 2, এনপি 1 থেকে 6। এনএস 1 থেকে 2 আর এনপি 1 থেকে 6। সেম ভাবে আমি যদি এটার দিকে তাকাই একটু, এর কনফিগারেশন কি? এখন ক্লাসগুলো তোমার মাথার উপরে দিয়ে যাবে, আস্তে আস্তে মাথায় ঢুকবে যে আমি কি বলতে চাইতেছি তোমাকে, আস্তে আস্তে মাথায় ঢুকবে। তো শুরু করি। দেখো, এখানে হচ্ছে একটু ধৈর্য ধরে ক্লাসটা করে থাকো। ডি ব্লক, ডি ব্লক আমি জানি তোমাদের সবকিছু মাথার উপরে দিয়ে যেতেছে। তাহলে এটা হবে n-1 ডি 1 থেকে 10, আর এটা হবে এন এস 1 থেকে 2। আশা করি এইটুকু বুঝতে পারছো। সেম ভাবে এটা হবে এফ ব্লক, আর এই ব্লকটাতে আমি গেলাম না, তারপর আমি দেখা দিই কনফিগারেশনটা কি হবে। এটা হবে n-2 এফ, আর n-1 ডি, আর এন পি। আচ্ছা, এবার একটু যাই, এবার সামনে যাই। দেখো কনফিগারেশন গুলো দেখি। আমার যে ফার্স্ট যে পর্যায়ে, আমার যে ফার্স্ট পর্যায়ে কোন কোন ব্লকগুলো আছে। আর তুমি বলবা ভাই এটা তো পি ব্লকের মূল্য না, হিলিয়াম কিন্তু পি ব্লকের মূল্য না, হিলিয়াম হচ্ছে এস ব্লকের মূল্য। একে পি ব্লকের স্থান দেওয়া হয়েছে, এটা তুমি 99 বইয়ে পড়তে পারবা। আচ্ছা, এখন দেখো ভাই, আমার এইস, এখন এইসটা কোন ব্লকে আছে? এইস এখানে ফার্স্ট ব্লকে আমার যে ফার্স্ট পর্যায় একে আমরা আধুনিক ইলেকট্রন বিন্যাস শিখতেছি। তো পর্যায় একে আমার আছে কি শুধু এস, পর্যায়ে এস ব্লক আছে। পর্যায়ে 2 আর 3-এ আছে এস আর পি। পর্যায় পর্যায় আর কি 4 আর 5-এ আছে আমার এস, ডি আর পি। সেম ভাবে পর্যায় 6 আর 7-এ আছে আমার এস, এফ, ডি, পি। এখন ভাই এগুলো কি লিখলেন? দেখো, এগুলো ব্লক লিখলাম। দেখো এই ব্লকটা, এই যে ব্লকটা,
এই ব্লকটা আসলে এই যে এই ব্লকের মৌলের সংখ্যা কয়টা? এস ব্লকের মৌলের সংখ্যা 14, পি ব্লকে 36, পি ব্লকে 36, পি ব্লকে 36, আর ডি ব্লকে 41, আর এ ব্লকে 27। এই মৌলের সংখ্যা মনে রাখবা। তাহলে মৌলের সংখ্যা কোনটাতে কয়টা? এস ব্লকে আমার 14, পি ব্লকে 36, ডি ব্লকে 41, এ ব্লকে 27। 14, 36, 41, 27। আচ্ছা, এখন দেখো ভাই, এখন তুমি একটু দেখো যে আমি বললাম যে পর্যায় একে আমার শুধু এস এস ব্লকের পরমাণুগুলো আছে, শুধু এস ব্লকের পরমাণুগুলো। আমার পর্যায়ে 2 আর 3-এ আছে, পর্যায়ে 2 আর 3-এ আছে আমার এস আর পি ব্লকের পরমাণুগুলো। আর মাঝখানে কি ঢুকবে? ডিটা ঢুকবে। মাঝখানে কি ঢুকবে? ডিটা ঢুকবে। এখন পর্যায় পর্যায়ে 4 আর 5 আছে এস ডি আর পিটা। সেমভাবে পর্যায়ে 6 আর 7 আছে এস এফ ডি আর পি। এখন দেখি, এখন আসলে কনফিগারেশনগুলো কী কাজে লাগতে পারে? আমি যে কনফিগারেশনগুলো শিখলাম, এই কনফিগারেশনগুলো কী কাজে লাগে? আবার রিক্যাপ করি। এস ব্লকের কনফিগারেশন হচ্ছে NS 1 থেকে 2, পি ব্লকের কনফিগারেশন হচ্ছে একটু ফ্রেশ করে লিখি, দেখো আমার এস ব্লকের কনফিগারেশন হচ্ছে NS 1 থেকে 2। সেমভাবে পি ব্লকের কনফিগারেশন এখন একটু মাথায় ঢুকবে না তোমাদের, একটু 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 করে মাথায় ঢুকবে, যে জিনিসগুলো একটু একটু করে মাথায় তোমাদের ঢুকা শুরু করবে। তাহলে NP 1 থেকে 6। সেমভাবে ডি ব্লকের কনফিগারেশন একটু মুছি, দাঁড়াও। ডি ব্লকের কনফিগারেশন NS 1 থেকে 2, আর NS 1 থেকে, আচ্ছা ভুল হয়েছে, ডি ব্লকের কনফিগারেশন হচ্ছে N-1 ডি এন পি 1 থেকে 6। সেমভাবে এ ব্লকের কনফিগারেশন হচ্ছে N-2 এফ। এই কনফিগারেশনগুলো একটু মুখস্থ করো ফার্স্টে। N-1 ডি এন পি। আশা করি বুঝতে পারছি। এখন ভাই একটু দেখো, এখন ভাই একটু দেখো তুমি, কনফিগারেশন তো ফার্স্টে দেখলাম আমি। এখন দেখো ভাই, ফার্স্টে আমি এটা করে কিছু মৌলের সংখ্যা লিখবো, কিছু মৌল লিখবো আমি, কিছু মৌল লিখবো। যেমন দেখো ফার্স্টে আমি দেখলাম, এখন তুমি নিষ্ক্রিয় গ্যাসগুলো মুখস্থ করো। নিষ্ক্রিয় গ্যাসে কত কত, ফার্স্টে নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখো। নিষ্ক্রিয় গ্যাসে কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, উগানাসল। আচ্ছা, হিলিয়াম, এখন হিলিয়ামের মোল মানে পর্যায় মানে পারমাণবিক সংখ্যা কত? ফার্স্টে যদি লিখি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন আর ওগানাসন। তাহলে এটার মধ্যে কয়টা? 2, মানে মোট পারমাণবিক সংখ্যা 10, 18, 36, 54। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। রেডন 86 মেবি, দেখি দাঁড়া, হ্যাঁ 86। আর এটা হচ্ছে 118, এটা হচ্ছে 118। এখন আমি একটা মৌল লিখবো। সাপোজ এখন তোমার মাথায় ঢুকা শুরু হবে আস্তে আস্তে যে জিনিসগুলো আমি কি বলছি, কিন্তু ধীরে ধীরে ক্লাসটা করতে থাকো, বুঝবা, মাথায় আস্তে ঢুকা শুরু করবে। দেখো ফার্স্টে আমি কি লিখবো? ফার্স্টে লিখলাম এইচ ই, তাহলে এইচ এর ইলেকট্রন কি 1s2। সেমভাবে আমি কি লিখতে পারি? লিথিয়াম, যার ইলেকট্রন কি 1s2 2s1। এখন ভাই এই যে এখানে এইচ, এখানে আমি কি লিখতে পারি? যে পুরো এই এইচ এর ইলেকট্রন বিন্যাসটাকে আমি এইচ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমার এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ফুল ইলেকট্রন বিন্যাসটা, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ফুল ইলেকট্রন বিন্যাস চলে আসবে। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট লিখতে পারি এইচ ই প্লাস 2s1, তাই তো? এখন আশা করি তোমার ব্রেনে ঢুকছে জিনিসগুলো। এখন আমি একটু নেক্সট যাই, সামনে যাই। যেমন সোডিয়াম, সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 11। সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 11। তো সোডিয়াম যদি 11 হয় ভাই, এখন তুমি দেখো 1s2 2s2 2p6 3s1, 3s কত?
1। এখন ভাই দেখো এই পুরোটার মান কত, এটা কি মিল পাওয়া যায় কোনো জায়গায়? দেখো নিয়ন তুমি দেখছো না, নিয়ন ইলেকট্রন মিনাসটা কি 1s2 2s2 2p কত 6। এখানে আমি নিয়ন লিখতে পারি না? আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কিভাবে লিখতে পারি, মানে থার্ড ব্র্যাকেট আমি বসাতে পারি। থার্ড ব্র্যাকেট বিষয়টা তো সেটা ক্লিয়ার হয়েছে। এখন সাপোজ আমি একটা মোনো পিক করলাম ফসফরাস, ইলেকট্রন বিন্যাস আমি করতে চাই। তোমার প্রথম কাজ হচ্ছে ফার্স্টে দেখে নেওয়া এই ফসফরাসটা কোনটার মাঝখানে আছে, কোন দুইটা নিষ্ক্রিয় গ্যাসের মাঝখানে আছে। এটা নিয়ন আর আর্গনের মাঝখানে আছে। এখন এটার মধ্যে কম, মানে সংখ্যায় কম কোনটা? নিয়ন না? ব্র্যাকেটে নিয়ন লিখবা। এখন ভাই বলো নিয়ন কয় নাম্বার পর্যায়ে আছে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। নিয়ন 2 নাম্বার পর্যায়ে আছে। 3 নাম্বার থেকে শুরু করবা। আর 3 নাম্বারে কি আছে? 3 নাম্বার আছে এসআরপি। 3 নাম্বার থেকে কারা কারা আছে? 3 নাম্বার আছে, মানে 3 নাম্বার পর্যায়ে আছে এস ব্লক আর পি ব্লক, ঠিক আছে? তাহলে 3 আছে এসআরপি। এসআরপি থাকলে ফার্স্টে কি লিখবা? এটা যেহেতু 2 নাম্বারে শেষ হয়েছে, আমি 3 থেকে শুরু করবো। 3s2 3p। এখন দেখো কত হয়েছে? 10 11 12 13 14 15। আশা করি তুমি বুঝতে পারছো। আশা করি তুমি এইটা বুঝতে পারছো। সেম ভাবে যদি আমরা আরেকটা দিই, সালফার ক্লোরিন। এখন ভাই বলো তুমি, বলো ক্লোরিন কত মাঝখানে আছে? এখন ভাই তুমি বলো ক্লোরিন কোনটার মাঝখানে আছে? ক্লোরিন আছে আমার নিয়ন আর্গনের মাঝখানে। তাহলে এখন আমি ঠিক ইমিডিয়েট আগের পরমাণুটা নিব। তাহলে ইমিডিয়েট আগের পরমাণুটা কি? নিয়ন। নিয়ন কয় নাম্বার আছে? নিয়ন আছে 2 নাম্বারে। আমি কয় নাম্বার থেকে শুরু করবো? 3 নাম্বার থেকে শুরু করবো। 3s2 3p 3p কত হয়েছে? 12 আর 5। তারপর তোমার মাথা আশা করি মানে ঢুকে নাই, মানে ঢুকছে। তারপর দেখি, আমি একটু দেখি জিনিসটা, দাঁড়াও। দেখো যে এখানে ক্লোরিন কত হয়েছে? ক্লোরিন হয়েছে 1s N 3s2 3p5। আচ্ছা, এখন ভাই দেখো, এখন তুমি বলতে পারো ভাই আমি এখন 3D-তে যাবো না কি হয়ে যাবো? তা দেখো তুমি, আমি বলে দিছি যে এখানে 3 নাম্বার পর্যায়ে এস আর পি থাকবে, আর কেউ থাকবে না। তাহলে এস আর পি আছে, আর কেউ নাই। নেক্সট পর্যায়ে যাও। সাপোজ আমি এখান থেকে মৌল পিক করি। সাপোজ আমি কোনটা নিব? ম্যাঙ্গানিজটা নিলাম, ম্যাঙ্গানিজ। আচ্ছা, এটা একটু পরে নেই, সেটা পরে নেই, তারা। এখন আমরা মৌল পিক করি। সাপোজ আমি কি পিক করলাম? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কত? 25। ম্যাঙ্গানিজ কার কার মাঝখানে আছে বলতো? ম্যাঙ্গানিজ আছে আর কি, দেখো ম্যাঙ্গানিজ কার মাঝখানে আছে? ম্যাঙ্গানিজ আমার আছে আর্গন আর ক্রিপ্টনের মাঝখানে। এই ম্যাঙ্গানিজ মূলটা আমার আর্গন আর ক্রিপ্টনের মাঝখানে আছে। মানে আমি বুঝবো কেমনে ভাই আর্গন আর ক্রিপ্টনের মাঝখানে আছে? তুমি দেখো এই যে ম্যাঙ্গানিজ মনে দেখো, এই আর্গন থেকে শুরু হয়ে এই ক্রিপ্টন এর মাঝখানের মৌলটা আছে। মানে আমি যদি সিরিয়াল দ্বারা করিতাম পরপর, তাহলে এই দুটা মৌলের মাঝখানে এই মৌলটা থাকতো, মানে দুইটা নিশ্চয় গ্যাসের মাঝখানে। আশা করি বুঝতে পারছো। কারণ ম্যাঙ্গানিজ এই দুটো মাঝখানে আছে। তাহলে ম্যাঙ্গানিজ যদি আর্গন আর ক্রিপ্টনের মাঝখানে থাকে, তাহলে সবচেয়ে ছোট কোনটা? আর্গন। তাহলে ব্র্যাকেটে কি লিখবো? আর্গন। ব্র্যাকেটে আমি কি লিখবো? আর্গন। আচ্ছা, ব্র্যাকেটে আমি আর্গন লিখলাম। আর্গন কয় নাম্বার? 18। তাহলে 25 থেকে তুমি 18 বাদ দাও, কত থাকে? 9 10 11 12 13 14 15 7 7 থাকে আমার। আচ্ছা, এবার দেখো ভাই, তাইলে আমার এখানে আর্গন কয় নাম্বার আছে? আর্গন আছে আমার 3 নাম্বারে। তা আর্গন যদি 3 নাম্বার থাকে, তাহলে কয় নাম্বার থেকে শুরু করবো? 4 নাম্বার থেকে শুরু করবো। আমি আবার বলি, আর্গন কয় নাম্বার আছে? 3 নাম্বারে। আর্গন যদি 3 নাম্বারে থাকে, তাহলে আমি কয় নাম্বার থেকে শুরু করবো? 4 নাম্বার শুরু করবো। আর 4 নাম্বারে কারা কারা আছে তুমি দেখো তো একটু, 4 নাম্বারে কারা কারা আছে? 4-এ আমি যে বলছি 4 পর্যায়ে, পরে যদি 4 হয় তাহলে ফার্স্টে এস আসবে, তারপর ডি আসবে, তারপর পি আসবে। আমি কি লিখবো? ফার্স্টে এস লিখবো। কত এস লিখবো? 4s 4s2।
এতটুকু আশা করি বুঝতে পারছো তুমি। এবার ভাই আমি ডি দেবো, বাট কত ডি যাবে এটা তুমি বলিনি। দেখো ডি কত যাবো আমি আগেই বলে নিছি। ডি এর কনফিগারেশন কি? n-1। ডি এর কনফিগারেশন কি? ডি এর কনফিগারেশন হচ্ছে n-1d। তাহলে n-1d যদি হয় তাহলে এখানে n এর মান কত? এখানে n এর মান কত আমার? 4। এখানে n এর মান কত আমার? 4। এখানে কত বসবে? 3 বসবে। 3d কত পর্যন্ত যাবে বলতো? 5 পর্যন্ত যে আটকে যাবে, শেষ। আশা করি ম্যাঙ্গানিজটা বুঝতে পারছো। সেম ভাবে আমি যদি আরেকটা করি, ধরো একটা মৌল পিক করলাম আর্সেনিক। আর্সেনিকটা পিক করলাম, আর্সেনিক হচ্ছে 33 নম্বরে। তাহলে আর্সেনিক এস। আর্সেনিককে যদি পিক করি, বলো আর্সেনিক কার কার মাঝখানে আছে? আর্গন কিন্তু 18 আর ক্রিপ্টন কিন্তু 36, কিন্তু আর্গনের মাঝখানে আছে। আর্গনের মাঝখানে আছে। এখন ভাই এই যে আর্গনের মাঝখানে যে আছে, তাহলে এখন তুমি দেখো আর্গন কয় নাম্বার আছে? আর্গন আছে 3 নম্বরে। তাহলে কয় নাম্বার থেকে শুরু করবা? 4 নাম্বার থেকে শুরু করবা। এখন দেখো কনফিগারেশনগুলোর দিকে তাকাও। কনফিগারেশনগুলোর দিকে আমি কনফিগারেশন কোন কোন কনফিগারেশনগুলো তুমি তাকাবা। 4-এর কনফিগারেশন কি? 4 নম্বরের কনফিগারেশন হচ্ছে ডি অরবিটাল কনফিগারেশন হচ্ছে, আচ্ছা 4 নম্বরের কনফিগারেশন হচ্ছে ফার্স্টে দেখো 4টা দেখো হয়ে গেল। এই যে 4-এ দেখো ফার্স্টে এস আসছে, তারপর ডি আসছে, তারপর পি আসছে, তারপর ডি আসবে। তার ডি এর কনফিগারেশনটা কি? ডি এর কনফিগারেশন হচ্ছে n-1d ইন্টু np 1 থেকে 6। তাহলে n-1d, তাহলে এখানে কত আছে? 4 আছে। তাহলে তুমি n মাইনাস যদি 1 করো, 4 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে কত আসে? মানে n এর মান 4, n হচ্ছে শেষ শক্তি স্তর, তাহলে 3 হবে। আমি কি লিখতে পারি? 3d। আসলে বুঝতে পারছো। আর আমি কত লিখবো? 10 লিখবো। তো 10 পর কি ভরছে না ভরে নাই? তো দেখো এদিকে মোট কত? 20, কত 30। তাহলে এখানে কত লিখে দেবো? 30 ইন্টু 4p3। আশা করি বুঝতে পারছো। কারণ 33টা হয়ে গেছে। আচ্ছা এবার দেখো আমি আরেকটা মূল্য পিক করলাম, সেটা হচ্ছে আয়োডিন। আমি কোন মিলটাকে পিক করলাম? আয়োডিনকে পিক করলাম। এখন আয়োডিনের কয় নাম্বার মৌল দেখো তো? আয়োডিন কিন্তু 53 নাম্বার মৌল। আমি যদি ভুল না হই, আয়োডিন, হ্যাঁ আয়োডিন 53 নাম্বার মৌল। তাহলে এখন দেখো তুমি আয়োডিন কার কার মাঝখানে আছে? আয়োডিন আছে ক্রিপ্টন আর জেরনের মাঝখানে। আয়োডিন কার কার মাঝখানে? ক্রিপ্টন আর জেরনের মাঝখানে। আর ক্রিপ্টন আর জেরনের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ক্রিপ্টন। তার ব্র্যাকেটে কি লিখবো? ক্রিপ্টন লিখবো। ব্র্যাকেটে লিখলাম ক্রিপ্টন। আচ্ছা আর ক্রিপ্টন কততে আছে তুমি দেখো তো? ক্রিপ্টন আছে 36। আর 53 থেকে আমি যদি 36 বিয়োগ করি, 7, 8, 9, 10, 11, 12, 13, 7 আর আছে 1, 2 বাজাবে, 1 হবে, সরি 1, 17। এখন আমি একটু যদি খেয়াল করি, ক্রিপ্টন কয় নাম্বার আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন 4 নাম্বারে। তাহলে আমি কয় নাম্বার এখন যাব? ক্রিপ্টন কয় নাম্বার আছে? 4 নাম্বারে। এখন 5 নাম্বারে যাব। এখন দেখো 5 নাম্বারে কারা কারা আছে আমার? 5-এ আছে এস, ডি আর পি। 5-এ আমার কারা কারা আছে? 5-এ আমার আছে এস, পি আর ডি। মানে ফার্স্টে এস আসবে, তারপর ডি আসবে, তারপর পি আসবে। এখন ভাই এখন তুমি একটু তাকাও। এখন এই ক্রিপ্টন তো লিখছো, তাহলে ক্রিপ্টন এখন তুমি দেখো যে এখন ক্রিপ্টন এস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন মানে 5 থেকে 4 নাম্বার আসছে। মানে ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ে আছে? 4 নাম্বার পর্যায়ে। তো দেখো এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টন কয় নাম্বার আছে? 4 নাম্বার। দেখো কয় নাম্বার থেকে শুরু করবো? 5 নাম্বার থেকে শুরু করবো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। 5s2। এখন আমি কত লিখতে পারি? তাহলে 5s পর্যন্ত গেছে। সেম ভাবে মানে 5s যদি গেছে তাহলে আমি 1 কমায় লিখবো, কারণ কি আমরা 3d অরবিটাল কনফিগারেশন কি জানি? 1 কম। তা আমি আমাকে দেখতে হবে এর মাঝখানে কি এফ আসবে না আসবে না। এর মাঝখানে কিন্তু এফ আসবে না। কেন? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন 4 নাম্বার আছে। 5 নাম্বারে কিন্তু আমার এফ নাই। দেখো 5 নাম্বার দিকে তাকায় থাকো। 5-এ কিন্তু আমার
F9। তাহলে এখন যদি আমি লিখি 4D10 5P5, আশা করি বুঝতে পারছো। 5 হ্যাঁ 17টা, আশা করি বুঝতে পারছো। এখন দাঁড়া আমরা প্র্যাকটিস করে চলো। একটি মৌলে ইলেকট্রন বিন্যাস এত এত, 19 তো ইলেকট্রন বিন্যাস পড়ছো, সো আমি এটা নতুন করে পড়াইলাম না। একটি মৌলে ইলেকট্রন বিন্যাস এত এত হলে পর্যায় সারণীতে তার অবস্থান কি হবে? তো পর্যায় সারণীতে অবস্থান কি হবে? শেষে কি আছে? এস আছে। 6 নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে। আর গ্রুপ কয় নাম্বার? আচ্ছা দেখো, তাহলে ওয়াই এটা হবে 2 নাম্বার অ্যান্সার। এক নাম্বারটা এটা অ্যান্সার হবে, তো 3 নাম্বার হবে না। দেখো 29 ইটারবিয়াম 39 ইটারবিয়াম পর্যায় সারণী কোন অবস্থানে আছে? অবস্থানে রয়েছে। তা তুমি দেখো পর্যায়গুলো কিন্তু সেম দেওয়া, পর্যায়গুলো কি আমার হিসাব করা লাগবে? পর্যায়গুলো হিসাব করা লাগবে না। তাহলে আমি কি লিখতে পারি? 39 ফার্স্টে লিখতে পারি। এখন তুমি বলো এটা কার মাঝখানে আছে? ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে আছে, ক্রিপ্টন জেরনের মাঝখানে আছে। আমি কি লিখতে পারি? ক্রিপ্টন লিখতে পারি। এখন তুমি আমাকে বলো যে ক্রিপ্টনের পরে, ক্রিপ্টনের ঠিক যে, এবার তুমি আমাকে বলো যে ক্রিপ্টনের পরে ঠিক কয় নাম্বার পর্যায়ে, ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ে আছে? 4 নাম্বার পর্যায়ে। তাহলে 5s2 অ্যান্ড 1 কমবে, তাহলে কত? আমি লিখতে পারি কি 4D1। 4D কেন লিখলাম ভাইয়া? কারণ তুমি দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টন আছে 4 নাম্বারে, 4 থেকে কয় নাম্বারে যাবে? সে 5 নাম্বারে জাম্প করবে, হচ্ছে 5 নাম্বার থেকেও শুরু হবে। তো 5 নাম্বার থেকে শুরু হয়, তাহলে আমরা ডি নাম্বার মানে ব্লকের কনফিগারেশন কি জানি? ডি ব্লকের কনফিগারেশন জানি n-1 ইন্টু np। তাহলে এই যে n-1, এই n-1টা পড়ছে। এখন বলছে যে গ্রুপ কয় নাম্বার আছে, সে গ্রুপ কয় নাম্বার, এই দুটো যোগ করে দিবা। যোগ করলে কত? 3 আসে, তাহলে বুঝি 3। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত মৌলগুলোকে কি বলে? আচ্ছা এখন তো আমি মৌলগুলোর নামগুলো একটু বলি, দাও। আর একটা পর্যায় সারণী, হ্যাঁ পাইছি। ফার্স্টে আমি একটু ভেঙে ভেঙে লিখি, দেখো ফার্স্টে আমি একটু ভেঙে ভেঙে লিখি। দেখো এই যে ফার্স্টে পর্যায়টা, একে বলা হয় ক্ষার ধাতু, একে বলা হয় ক্ষার ধাতু, একে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার, মৃৎ ক্ষার ধাতু। আর এই পুরাটার মধ্যে একে ডি ব্লক, আর এই দুটোকে বলা হয় অবস্থান্তর মৌল বা ট্রানজেকশন মানে মৌল। আর এইটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, যাই বলো, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এটাকে বলে নিষ্ক্রিয় গ্যাস। এই যে ফার্স্ট যে পর্যায়টা, ফার্স্ট যে পর্যায়টা একে বলে, এই যে ফার্স্ট যে পর্যায়টা একে বলে আমার হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ। এটাকে বলা হয়, এটাকে বলা হয় চ্যালকোজেন। কালারটা একটু কমাই। চ্যালকোজেন, এটাকে বলা হয় চ্যালকোজেন, চ্যালকোজেন। আর এটাকে বলা হয় নিকটোজেন, পুরা শাড়িটাকে বলা হয় আমার নিকটোজেন, নিকটোজেন।
এগুলো আগে একটা সময় পরীক্ষা অনেকবার আসতো, বাট এখন আসে না। চ্যালকোজেন অর্থ কি? চ্যালকোজেন অর্থ আকরিক, আকরিক উৎপাদনকারী মৌল। নিউক্লিওজেন অর্থ হলো শ্বাসরোধকারী মৌল। আচ্ছা আচ্ছা, এবার একটু পিছনে যাই। এটা একটু পরে, আচ্ছা এটা এখন করে দেখো। আর্সেনিকটা মাত্র করাইলাম, এইচ জিটা করাই দেখো, এইচ জি, এইচ জি ও কয় নাম্বার আছে? ও 80 নাম্বার আছে। তাহলে তুমি বলো এইচ জি এর ঠিক ইমিডিয়েট আগে কার কে আছে বলতো? এইচ জি এর ইমিডিয়েট আগে আছে জ্যানন, 54। তাহলে এইচ জি কয় নাম্বারে? 80 নাম্বারে। 80 নাম্বারে জ্যানন। তাহলে আমি কি লিখবো? জ্যানন। জ্যানন কত নাম্বার? 54। 80 থেকে 54 বাদ দাও, 6 হাত হচ্ছে 1 2 26। এখন তুমি আমাকে বলো যে ভাই, তুমি যে 80 নাম্বারে গেলে এখন জানো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন জানো তো, জানো কিন্তু 5 নাম্বার, 6 থেকে শুরু হবে আমার। আর আমি 6 যদি শুরু করে দাও, তুমি দেখো তাহলে 6s2। এখন ভাই বলো যে আমার 6 এ কে কে আসছিল? 6 এ কে কে ছিল দেখো তো। 6 এ আমার ছিল এস, এফ, ডি, পি। তাহলে নিশ্চয়ই এফ আসবে। তাহলে এফ এর কনফিগারেশন নাম্বারটা কি? এফ এর কনফিগারেশন হচ্ছে n-2f, n-1f, 1 আর এনপি, এনপি সামথিং। তাহলে আমি এখন কি লিখবো? আমি লিখবো, আচ্ছা n-2f। তাহলে এখান থেকে দুই দুই কমবে, মানে কত? 4f, 14 দিলাম। তারপর 3d যাবে, সরি 5d যাবে। 5d কত পর্যন্ত যাবে দেখো তো একটু। এখানে কত হবে? 10 হবে। এখানে হবে 10। আসলে বুঝতে পারছো? এখন দেখো ভাই, আমি কিছু অসমিয়াম আছে। অসমিয়াম কয় নাম্বার বলো একটু পজিশনতে দেখো, আমার ঠিক মনে নেই। অসমিয়াম 76 নাম্বার বলো। 76 নাম্বার যদি হয়, তাহলে আমি অসমিয়াম কার কার মাঝখানে আছে? অসমিয়াম আছে জ্যানন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন আর রেডনের মাঝখানে। জ্যানন কত? 54। তো 54 নাম্বার মাঝখানে। তা তুমি এখান থেকে 6s2, 4f, 14 অ্যান্ড 5d। তাহলে এখানে কত বসবে? এখানে বসবে 6d6। বুঝতে পারছো? হয়ে গেল। হুম, বলছে মৌলগুলোর অবস্থান লিখো। মৌলটা কি বলছে? অবস্থান লিখতে বলছে। আমি যেটা বিন্যাস করে নিলাম, অবস্থান কি হবে? অবস্থান হবে, তাহলে এটা হবে 6 নাম্বার পর্যায়ে, এটা হবে 6 নাম্বার পর্যায়ে, আর এটা যোগ করলে কত হবে? 12, 12 নাম্বার গ্রুপ। এটা হবে 6 নাম্বার পর্যায়ে, এটা যোগ করলে কত হবে? 8 নাম্বার গ্রুপ। সেমভাবে জ্যানন, জ্যানন তো জানো তুমি কয় নাম্বার গ্রুপ হয়, এটা করে দেখানো লাগবে না। জ্যানন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, 5 নাম্বার গ্রুপ। অ্যাডমিশনটার কথা মনে রাখবা যে তোমার উত্তরটা যদি কোনোভাবে লিখে দিতে পারো না, তাও নাম্বার পাবা। মুখস্থ উত্তর লিখে দিলেও তাও নাম্বার পাবা। তাহলে 5 নাম্বার গ্রুপ। আর রেডন 5 নাম্বার গ্রুপ, আর সরি 18 নাম্বার গ্রুপ। আর 5 নাম্বার হচ্ছে পর্যায়, পিরিয়ড 5 পর যায়। আশা করি বুঝতে পারছো। এবার কি আছে? প্লাম্বাম, ইট মিনস লেট। লেট কয় নাম্বার? লেট হচ্ছে 82 নাম্বার। কিছু না, তুমি যদি 82 নাম্বার যদি লেখো, তুমি এভাবে যেতেছো না, এভাবে যেতেছো না, তো এভাবে যদি যাও তাহলে তুমি দেখো ফার্স্টে এই পুরাটা দেখো, এই পুরাটা দেখো। ফার্স্টে এইভাবে যেতেছে, কিভাবে যেতেছে? এইভাবে যেতেছে, এইভাবে যেতেছে। আর এটার সাথে কত যোগ করবে? 2 যোগ করলে এটা পাওয়া যাবে। তাহলে আমি মানে এই জিটাই ফার্স্টে লিখে দিব। তাহলে এই জিটা লেখো তুমি দেখে দেখে। এক্সি 6s2, 4d14, 5d10,
6p2। আশা করি বুঝতে পারছো। তাহলে এটার গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 14। আর পর্যায় কত? পর্যায় হলো পর্যায় 6। পর্যায় আমার 6। আশা করি বুঝতে পারছো। অনেক সুন্দর একটা প্রশ্ন। প্রথম ট্রানজেকশন ধাতু সিরিজের একটি ধাতু থেকে প্রাপ্ত একটি M+3 5টি ইলেকট্রন 3d অরবিটাল অবস্থিত M+M3+ আয়নটি কি হতে পারে? এখন ভাই দেখো, প্রথম ট্রানজিশন ধাতু কি? অবস্থান্তর মূলক। আর এটা পড়ানো আগে অবস্থান্তর মূলকটা পড়ে আসে। অবস্থান্তর মূলক হচ্ছে কি জিনিস? আচ্ছা, না, আগে ওটা পড়ে আসি, তারপর দেখে অবস্থান্তর মূলক কি জিনিস। দেখো, প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত M3+ আয়নে 5টি ইলেকট্রন 3d সাবশেলে অবস্থিত। তাহলে M3+ আয়নটি কি হতে পারে? তাহলে তুমি পজিশনের দিকে তাকাও। তাহলে অবস্থান্তর মূলত তুমি জানছো, 19-এ পড়ে আসছো। এটা তার অ্যাডমিশন আলাদা করে পড়ানোর দরকার নেই। আর এই পজিশনটা কই গেল? দেখো, তাহলে এটা কি অবস্থান্তর মূলত ফার্স্ট সিরিজ। আমার কত নাম্বার সিরিজকে টার্গেট করতে বলছে? আমার টার্গেট হচ্ছে এই ফার্স্ট সিরিজটা টার্গেট করতে বলছে। এখন ফার্স্ট সিরিজে টার্গেট করতে বলছে। ফার্স্ট সিরিজে আমাকে বলছে যে ভাই, ফার্স্ট সিরিজে আমার কি বলছে? 3d সাবশেলে 5টি ইলেকট্রন অবস্থিত, মানে তারা M3+ বলে দিচ্ছে। M3+, 3d সাবশেলে 5টি ইলেকট্রন অবস্থিত। 3d সাবশেলে যদি 5টি ইলেকট্রন অবস্থিত হয়, তুমি দেখো যে এটাতে আর্গন হবে। ব্র্যাকেটে কি হবে? আর্গন। কি হবে? আর্গন। তো 3d সাবশেলে আর্গন থেকে মানে আমার আর্গন হবে। আর্গন কি? ব্র্যাকেটে আমি আর্গনটা লিখবো। তাহলে আমি যদি ব্র্যাকেটে আর্গনটা লিখি, তাহলে দেখো, আর্গন যদি লিখি তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, 4s2। সেম ভাবে আমি যদি দেখি এখন 3d 5d। আচ্ছা, এখন তুমি বলো কোন একটা মৌল যদি আমি দেখি, কোন একটা মৌল, এই যে এই 5s মৌলের কথা চিন্তা করো। ও ফার্স্টে 2s অরবিটাল থেকে ছাড়বে না? ও ফার্স্টে 2s অরবিটাল থেকে ছেড়ে তো 2 মানে 3d যাবে। তাহলে এখানে একটা 6 হবে না? আমি একটু ক্লিয়ারিফাই করি। আমি আগে সবগুলো ইলেকট্রন বিন্যাস তোমাকে করে দেখাই। আমি ভিডিওটা একটু পজ করে সবগুলো ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা, আমি এবার ইলেকট্রন বিন্যাসগুলো লিখলাম। এখন তুমি দেখো প্রত্যেকটাতে কয়টা করে বাদ দিছে? 3টা করে বাদ দিছে। প্রত্যেকটাতে কত করে বাদ দিছে? 3টা করে বাদ দিছে। প্রত্যেকটাতে কত করে বাদ দিছে? 3টা করে বাদ দিছে। আর 3টা করে বাদ দিয়ে থাকে, তাহলে তুমি 3টা করে বাদ দাও। ফার্স্ট আসছি তো 4s, মানে শেষ শক্তি স্তর থেকে তো ইলেকট্রন যায় ফার্স্টে। তাহলে ওর থেকে এটা চলে যাবে, ওর থেকে চলে যাবে, ওর থেকে চলে যাবে, ওর থেকে চলে যাবে। কত গেছে? 1 গেছে। আর ওর থেকে কত যাবে বলতো? তাহলে ওখানে কত থাকবে? 3 থাকবে। এতে কত? 2 গেছে। তার মানে এদিকে কত থাকবে? 4 থাকবে। এদিকে কত? 2 গেছে। তাহলে এদিকে কত থাকবে? 5 থাকবে। আমি আর উত্তর কিন্তু পেয়ে গেছি। এদিকে কত হবে? 2 গেছে। এদিকে কিন্তু কত থাকবে? স্কেনিয়া, মানে এদিকে 1 গেছে, চলে গেছে। সবগুলো 3+3+3+3+3+। তা তুমি দেখো, আমাকে বলছে যে ট্রানজিশনের প্রথম সিরিজে M3+ আয়ন আছে, 3d সাবশেলে অবস্থিত এবং 5টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন। আয়নটা কি হতে পারে? আয়নটা হবে Fe3+। এখন বলছে নিচের কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়? এটা তো জানা, পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে মেল্টিং টেম্পারেচার হঠাৎ করে বাড়ে কমে, এটা পর্যায়বৃত্ত ধর্ম না। এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? ডিওতে আসছে, সিওতে আসছে, মানে একটা সময় প্রচুর আসতো, এখন আসবে কিনা যাই না। তারপর আইসা পড়তে পারে, গুচ্ছ টুচ্ছ দিয়ে দিতে পারে চাইলেও। আচ্ছা, এবার এটা মুখস্থ করবা। আমি একটু ভিডিওটা একটু পজ করে পুরোটা স্ক্রিনশট দাও। পুরোটা মুখস্থ করবা। পুরোটা মুখস্থ জিনিস, পুরোটা কিন্তু মুখস্থ জিনিস, পুরোটা মুখস্থ করবা। তরল তো জিনিস পুরোটা মুখস্থ করবা। এটা বোঝানোর কিছু নেই এখানে, এখানে বোঝানোর কিচ্ছু নেই, এখানে বোঝানোর কিচ্ছু নেই, পুরোটা মুখস্থ করবা। আচ্ছা, নিচের কোনটি স্ক্যান্ডিয়াম, জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম কেন অবস্থান্তর না? তো অবস্থান্তর মূল্যটা দেখো, অবস্থান্তর মূল্য না কেন? অবস্থান্তর মূল্য সত্য হয়েছে যে আয়ন, অবস্থান্তর মূল্যে যে আয়ন থাকবে, ওই আয়নের
শেষ কক্ষপথে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। এখন ভাই অবস্থানের মূল্য 9টা ইলেকট্রন আমি কীভাবে বুঝবো? মানে এটা কিন্তু অবস্থানের মৌল, মানে এটা যখন যৌগরণ করবে সে কালার দেখাবে, এটা কিছু বৈশিষ্ট্য আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো দেখো তাহলে এই যে 3D অরবিটালে, এই যে 3D অরবিটালে 1 থেকে 9টা এর আয়নে, মানে ডি অরবিটাল আয়নে আর কি 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। এই 1 থেকে 9টা ইলেকট্রন যদি থাকে তাহলে ওগুলো অবস্থান্তর মৌল। এখন ফার্স্টে আমি এই জিঙ্ক আয়নটা কল্পনা করি 2+, তা জিঙ্ক কত 30, দিয়ে কত যাবে? আমি কি লিখতে পারি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তাহলে আর্গনে কত নাম্বার? আর্গন হচ্ছে 18 নাম্বার। ক্রিপ্টন কয় নাম্বার? ক্রিপ্টন হচ্ছে 36 নাম্বার। দুটার মাঝখানে কত? 30 নাম্বার। তাহলে কয় নাম্বার লিখবো? 18 নাম্বারটা লিখবো, ঠিক আছে। আর আর্গন কয় নাম্বার আছে? আর্গন আছে হিলিয়াম, নিয়ন, আর্গন 3 নাম্বার, তাহলে হচ্ছে 4 থেকে লিখবো 4s2 3d 10। এবার তুমি আমাকে বলো জিঙ্কের যোজনী কত? 2 না? জিঙ্ক সর্বোচ্চ 2টি ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে ও যদি দুইটা ইলেকট্রন ছাড়ে তা 3d অরবিটাল কত থাকে? 10টা। বাট এখানে 3d অরবিটাল কত বলা আছে? 1 থেকে 9টা। তাহলে ও কি অবস্থানের মূল্য হবে? এটা অবস্থানের মূল্য হবে না। সেমভাবে স্ক্যান্ডিয়ামের দিকে যদি তাকাই, আর্গন থার্ড ব্র্যাকেট 4s1 3d 4s2 3d1। আচ্ছা, এবার তুমি দেখো যে এই যে আর্গন এই স্ক্যান্ডিয়াম, তো স্ক্যান্ডিয়ামের যোজনী কত? 3 যোজন নিলে এই 3টা কি করবে? ছেড়ে দিবে। তা 3d ডি অরবিটাল কটা থাকে? মানে কোনো ইলেকট্রনই থাকে না। তো ডি অরবিটাল কোনো ইলেকট্রন থাকে না, তাহলে এটা কি মৌল? এটা অবস্থান্তর না। এখন নিজের সুন্দর প্রশ্ন করছে, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? ভাই এখানে জিঙ্কও না, স্ক্যান্ডিয়াম না, অ্যান্সার আমি কি দিব? দেখো নিকেল কিন্তু অবস্থান্তর মৌল, ম্যাঙ্গানিজ অবস্থান্তর মৌল, ক্রোমিয়াম অবস্থান্তর মৌল। অ্যান্সার কি? এটা। মানে আমি মানে কি অপশন এলিমিনেশনের মাধ্যমে অপশনটা বের করে ফেলতে পারলাম। অ্যান্সারটা কি হইতে পারে আমার? অ্যান্সার কি হবে? বিআর, মানে ব্রোমিন। এটা কিন্তু অবস্থান্তর মৌল না। আর তোমাকে আরেকটা কথা বলি, সামনে প্রশ্ন যাই, না ওরকম প্রশ্ন নাই। আমি তোমাকে আরেকটা কথা বলি, এই যে অবস্থান্তর মৌল আছে না স্ক্যান্ডিয়ামের নিচে যারা আছে সব অবস্থান্তর না, ভুল বলছি, সরি। স্ক্যান্ডিয়ামের নিচে যারা আছে সব অবস্থান্তর না। একইভাবে জিঙ্কের নিচে যারা আছে সবগুলো অবস্থান্তর না, বুঝছো? মানে তুমি দেখো হ্যালোজেনের নিচে যারা আছে সব হ্যালোজেন, নিক্টোজেনের নিচে চালকোজেনের নিচে যারা আছে সবাই চালকোজেন, নিক্টোজেনের নিচে যারা আছে সবাই নিক্টোজেন। তাহলে হ্যাঁ অবস্থান্তর না বা নয় যারা আছে উপরে, তাদের নিচে যারা আছে সবাই অবস্থান্তর না। এবং এই যে স্ক্যান্ডিয়ামের নিচে যারা আছে তারা অবস্থান্তর না, তারাও কিন্তু আমার অবস্থান্তর না। তাহলে এটা অবস্থান্তর না, আবার এইগুলাও আমার অবস্থান্তর না। আশা করি বুঝতে পারছো। নেক্সট, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল হিসেবে থাকে? I2 কি তরল হিসেবে থাকে? না। আয়োডিন কঠিন অবস্থা থাকে। Hg তরল অবস্থা থাকে? Hg তরল অবস্থা থাকে। আর ভাই আমি তো বুঝি না যে Hg তরল অবস্থা থাকে, আমি জানি না, আমি একটু বাচ্চা খোকা, আমি বুঝতে পারি না যে Hg তরল অবস্থা থাকে। তুমি কিভাবে বুঝবা যে Hg তরল অবস্থা থাকে? বুঝতে পারবে এভাবে যে ভাই, যে তুমি থার্মোমিটার দেখো না, তো থার্মোমিটারের ভিতর যে পারদটা থাকে সে পারদটা কি তরল না? তাহলে এটা কি তরল অবস্থা থাকে না? এই পারদ দিচ্ছি Hg, বুঝছো? আর নেক্সট বলছে নিচের কোনটি ভারী ধাতু, অস্মিয়াম ভারী ধাতু। এটা একটা মুখস্থ, অ্যান্ড এটা জিও ডি ইউনিটে ম্যাক্সিমাম মুখস্থ প্রশ্ন আসে, জিও ডি ইউনিটের প্রশ্ন এগুলো। আচ্ছা, এগুলো একটু পরে করাবো, পরে আসি এগুলোতে। আচ্ছা, আগে একটু কর্ণ সম্পর্কে আসি। দেখো কর্ণ সম্পর্ক, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক, বেরিলিয়াম থেকে অ্যালুমিনিয়ামের, আর বেরিয়াম থেকে সিলিকনের। কারণ কর্ণ সম্পর্ক কেন? কারণ এটার সাথে অনেকটা এগুলো কর্ণ, মানে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের অনেকটা ধর্মের মিল আছে। আবার বোরন আর সিলিকনের একটা ধর্মের মিল আছে, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের একটা ধর্মের মিল আছে। তো এই জন্য হচ্ছে কর্ণ সম্পর্ক, মানে অনেক আগে বিজ্ঞানীরা একটা কর্ণ সম্পর্ক ধারণা দিচ্ছে, তো ওই ধারণাটা ওখান থেকে এখনো প্রশ্ন আসে, তো সেটাই এখানে দেওয়া আছে আর কি।
এটা শর্টকাট আছে যে লিমা বেরিয়ে এলো বউ সেজে, তাই লি দিয়ে লিথিয়াম, এম জি দিয়ে এম, বেরিলিয়াম দিয়ে বিই, এল দিয়ে এল, বি দিয়া বউ, আর এস আই দিয়ে সাজে। লিমা বেরিয়ে এলো বউ সেজে। তা তুমি দেখো আধুনিক পর্যায়ে বোরনের সাথে কোনটি তির্যক সম্পর্ক রয়েছে? লিমা বেরিয়ে এলো বউ সেজে, তাই কোনটা হবে? সিলিকন, সেজে সিলিকন হবে। নিচের কোনটি মৌল যুগলের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে? লিমা, না এটা হয় না, বেরিয়ে এলো বউ সেজে, যে বউ সেজে আর্টস। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। আচ্ছা আচ্ছা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো একটু পরে পড়াবো, নেক্সটে আসতেছি, একটু পরে পড়াবো। নেক্সটে যে সামনে যাই, আগে আমি একটা কাজ করি, আমরা মেয়েদের মতো করে পড়বো, এদিক থেকে একটু পড়বো, এদিক থেকে একটু পড়বো, আমরা সামনে যাই পড়ি, অনেকগুলো সেট বাকি আছে। আচ্ছা, এবার আমরা একটু পি ব্লকটা পড়ে আসি। ভাইয়া আমরা একটু পি ব্লকটা পড়ে আসি। দেখো বলছে কি পি ব্লকে আমাকে, আচ্ছা দেখো, বোরন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে BlCl3 তৈরি করে, অ্যান্ড অ্যালুমিনিয়াম Cl2 এর সাথে বিক্রিয়া করে AlCl3 তৈরি করে। এখন ভাই তুমি যদি দেখো বোরনের শেষে কয়টা ইলেকট্রন? 3টা, ও 3টা দিচ্ছে। একই সাথে ক্লোরিন করে দেয় 3টা, তাহলে ওর মোট কয়টা? 6টা। ওর দরকার কয়টা? 8টা। ওর কি 8-এর কম আছে না? এই জন্য কি অষ্টক সংকোচন হয়। তাহলে বলছে নিম্নের কোন যোগে অষ্টক সংকোচন ঘটে? নিম্নের কোন যোগে অষ্টক সংকোচন ঘটে? অ্যান্সারটা কি হবে? এখানে 3 হবে, মেবি 3 হবে এখানে, ফুল লেক্স আসবে BF3। আর ওটা বুঝতে পারছি। নেক্সট যে আমি একটু, আচ্ছা AlC ডাইমার, তাহলে AlC কিন্তু ডাইমার দরকার করে। এই যে AlCl3, এটা দুইটা যুক্ত ডাইমার গঠন করে। ডাইমার কেন গঠন করে একটু দেখাই তোমাকে। দেখো এল এর শেষে কয়টা ইলেকট্রন? তুমি দেখো তো 3টা। আর Cl এর শেষে কয়টা? 3টা। আমি একটা ফ্রেশ পেজ নেই, দাঁড়াও, জায়গা কোথায় পাই ভাই? এখন দেখো জায়গা পাইছি, দেখো Al আর Al, Cl, Cl আর Cl, Cl, Cl আর Cl। এখন দেখো Al এর শেষে কয়টা? শেষ শক্তি স্তরে কয়টা আছে? 3টি ইলেকট্রন আছে। আর Cl এর শেষে কয়টা আছে? ওটা তিনটা যোগ হয়ে মোট 3টা, মানে 6টা ইলেকট্রন আছে। তাহলে Al কি, মানে এখন অ্যালুমিনিয়াম কি, একটা ইলেকট্রন 6টা শেষ। এখন এই শেষ শক্তি স্তরে কয়টা আছে? 6টা আছে। এই শক্তি স্তরে 6টা আছে। ওর দরকার কয়টা? 8টা। বাকি 2টা কার কাছে নেবে? ক্লোরিন থেকে নেবে। ও ক্লোরিন দিবে, এ ক্লোরিন দিবে। বাট এখন দেখো ও কিন্তু দেওয়ার মতো কিছু নেই। অ্যালুমিনিয়ামের কি দেওয়ার মতো কিছু আছে? তুমি অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাসটা করে দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এখন দেখো অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তর 3টা আর ক্লোরিনের শেষ শক্তি স্তর 3টা মিলে সমযোজী একটা বন্ধন তৈরি করে। বাট তুমি এখন বলো যে আমার, দেখো এখন তুমি বলো যে অ্যালুমিনিয়াম কি দেওয়ার মতো কিছু আছে? 6টা যদি ইলেকট্রন হয়ে যায়, ও যদি 3টা তো অলরেডি দান করেই ফেলছে, তো দেওয়ার মতো কিছু নাই। ও তো এই শক্তি স্তর থেকে নিতে পারবে না, শেষ শক্তি স্তর থেকে নিতে হবে। তার মানে এখন এখন এই ক্লোরিন নিজে দান করবে। তো ক্লোরিনের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে। এই যে ক্লোরিন নিজে দান করলো না, তোমাকে করলো না, এটাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন। তোমাকে আমি একটু বুঝাই, ধরো তুমি রুটি কিনছো, কি কিনছো? রুটি কিনছো, পাউরুটি কিনছো 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে একটা পাউরুটি কিনছো। এখন তুমি আর তোমার ফ্রেন্ড 5 টাকা, তুমি দিলা 5 টাকা, তোমার ফ্রেন্ড দিল 5 টাকা। এখন দুজন 5 টাকা 5 টাকা দিলে পাউরুটিটা ভাগ করে খেলা। এখন তোমার একটা জানোয়ার ফ্রেন্ড আছে, মানে কি বলে, মানে এটা ব্যাড ফ্রেন্ড আছে, যে ও 10 টাকা 10 টাকা দিস দিয়ে কিনছো। কিনার পর দেখছো ভাই তুমি 10 টাকা দিয়ে কিনছো, ও বলতেছে তোমার কাছে টাকা নেই। এই ফ্রেন্ড বলতেছে যে ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, কেউ টাকা দিব। আর তুমি খুব ভালো মানুষ, বড় হৃদয়ের মানুষ, বড় লোক তুমি অনেক, তো তুমি কি করলা? 10 টাকা দিলা, তুমি আরো ভাগ করে খেলা। এই যে তুমি যে কন্ট্রিবিউট করলা আর ও যে ভোগ করতেছে না, তো এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন হচ্ছে তুমিও দিবা, ও দিবে, দিয়ে মিলেমিশে ভাগ করবে। 5 টাকা 5 টাকা দিলা, মিলেমিশে ভাগ করলো। বাট এখন ও দিছে,
খালি খালি ওই দিছে, বাট ও কিছু দেয় নাই। এই যে ও দেয় নাই, এটা কি বলে? সন্নিবেশ, মানে সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, তা এখানে অ্যালুমিনিয়াম তাহলে কি করবে? অ্যালুমিনিয়াম কি করবে? নিজে দান, মানে ক্লোরিন কি করবে? পাশে থেকে নিজে দান করবে। ক্লোরিন পাশে থেকে নিজে দান করবে। ওগুলো মুছে দিই, দাঁড়াও। আচ্ছা, এবার দেখো ভাই, AlC3 এর মধ্যে কোন ধরনের বন্ধন আছে? আমি একটু আগে বললাম যে AlCl3 এর মধ্যে Al মিলেমিশে সন্নিবেশ, মানে সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে কি বন্ধন আছে? সমযোজী সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন কয়টা বন্ধন আছে তুমি দেখো। সন্নিবেশ সমযোজী বন্ধন এরকম তীর দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কটা আছে? একটা, দুইটা। আর সমযোজী বন্ধন কটা আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কটা আছে? 6টা, 6,2। এটা কিন্তু আমার টাইমে ডিউতে আসছিল, আমার টাইমে ডিউতে আসছিল। আচ্ছা, এবার এই কোণগুলো মুখস্থ করবা। ঠিক এই কোণটা মুখস্থ করবে 118 ডিগ্রি, আর এই কোণটা মুখস্থ করবা 79 ডিগ্রি। এটা মুখস্থ করা লাগবে না, এটাও লাগবে না। তো এটা কথা মনে রাখবা যে অ্যাডমিশন টাইমে তুমি যত প্রিসাইজ ভাবে পড়তে পারবা, যত কম তথ্য একটু মাথায় নিতে পারবা, এবং যত ইম্পর্টেন্ট তথ্যগুলো মাথায় নিতে পারবা, তোমার চান্সটা তো তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। যত গার্বেজ নিবা মাথায়, তত চান্সটা করে নেওয়া যাবে। তাহলে মানে গেল। এবার দেখো AlCl6 এর সংকরণ কি? দেখো এখানে হাত আছে কয়টা? 1, 2, 3, 4। সিগমা কয়টা? সিগমা হচ্ছে 4টা। 4 হলে কি হবে? sp3। সংজ্ঞান কি হবে? sp3। এই যে সংজ্ঞান হচ্ছে sp3। তাহলে আকৃতি কি হবে? চতুর্থ হলে কি? এই, এটা মনে রাখবা যে ইনঅর্গানিক গ্রাফাইট হচ্ছে বিএন। বিএন হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট। ওটা দেখাই বিএনটা ইনঅর্গানিক গ্রাফাইট কেন। এই যে বি এন, তারপর এন বি, তারপর বি এন, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। হাইড্রোজেন, 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 আর হাইড্রোজেন। এটা হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট। আশা করি বুঝতে পারছো। এটা মুখস্থ করবা যে বিএন, বিএন হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট। এটা কোন পরীক্ষা জানে আসছিল? আচ্ছা, এবার দেখো, এবার দেখো CO2 গ্যাস হলেও SiO2 সলিড কেন? দেখো এটা সলিড কারণ দেখো CO2 কিন্তু গ্যাস, কারণ এর বন্ধনটা এরকম। এর কারণটা কি? এটা অ্যাডমিশন টাইমে তেমন আসে না, জাস্ট জেনে নাও। এটা হচ্ছে বিশ্ব ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ডিউ রিটেন আসতে পারে। রিটেন প্রশ্ন যখন করাবো তখন আমি বলবো যে কেন এটা এরকম, অনেক কাহিনী আছে আর কি। তো মেইন কাহিনীও বইয়ে দেওয়া নাই, আর যেভাবে দেওয়া শর্টলি দেওয়া। উপরে ক্লাসে যখন উঠবা তখন বিস্তারিত জানতে পারবে। তো দেখো CO2 কি গ্যাস, সাইজে ছোট, আর SiO2 কি সাইজে বড়, এই জন্য কি সলিড। বাট এটা মূল কাহিনী না। মূল কাহিনী হচ্ছে যে CO2 কি সাইজে ছোট, তাহলে কি ভ্যান বল কত? কম। আমার ভ্যান বল কম, আর ভ্যান বল হলে কম হলে গলনাঙ্ক কি? গলনাঙ্ক বিল্ডিং টেম্পারেচার কম, তার কারণে গ্যাস। আর এটা কি সাইজে বড়, তাহলে ভ্যান বল কি? বড়। ধরো সাইজে বড়, তাহলে ওর বিল্ডিং টেম্পারেচার কি? বেশি। ধরো তুমি একটা বড় একটা পাত্রে বড় বড় আটার গোলা রাখছো, আটার গোলা রাখছো। এখন দেখো এগুলারে ভাঙতে তোমার বেশি শক্তি দিতে হবে না? এখন ধর তুমি ছোট ছোট আটার গোলা রাখছো, ওর আগে থেকেই ভাঙ্গা ভাই, তো বেশি শক্তি দেওয়া লাগবে না, বুঝছো? ওর আগে থেকেই ভাঙ্গা, তো ওইগুলারে কম শক্তি দিতে পারবা। আমি ওই যে তোমারে বলি নেই যে ওই যে সান্দ্রতা তো এগুলো আনতে নর্মালি ভাবে চিন্তা করো। তো তুমি বড় একটা আটার গোলা রাখছো, আটার গোলাটা ঘুষি দিলা, থুম করে ভেঙে ফেললো। আর ছোটগুলো আটার গোলা রাখছো, ওগুলো ঘুষি দিয়ে কি হবে? ঘুষি দিলে কি হবে? মানে শক্ত আটার গোলা, শক্ত আটার গোলা, নট ভিজা, শক্ত আটার গোলা, শক্ত শক্ত মানে পাথর। বড় আটাগুলাকে ভাঙলা, মানে পাথরগুলোকে, বড় পাথরগুলোকে ভাঙিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করলা। আর ছোট পাথরগুলোকে ভাঙিয়ে ভেঙে গুঁড়ো করতে তোমার বেশি ইজিয়ার হবে। তো আগে আগে ছোট করে ওটা মারাই দিলে কি ভেঙে যাবে, দ্যাটস ইট। আর এখন দেখো ভাই, তাহলে এই যে বড় আটার গোল্লা, মানে এই বড় আটার গোল্লা কোনটা? এটা হচ্ছে বড় আটার গোল্লা। তাহলে এই যে বড় আটার গোল্লা যদি তুমি চাপ দাও, তাহলে কি মানে ব্যান্ডেলের শক্তি কি বেশি?
মানে সাইজে বড় যে যত সাইজ বড় হবে, যে যত সাইজে বড় হবে তার ব্যান্ডেল শক্তি তত বেশি হবে, তার মিডিং টেম্পারেচার তত বেশি হবে, তেমনি কঠিন হবে। আর যেহেতু সাইজে ছোট হবে তার ব্যান্ডেল বল তত কম হবে, বিডিং টেম্পারেচার তত কম হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দৈত্যাকার অণু গঠন করে কি? একটু আগে বললাম SiO2 দৈত্যাকার অণু গঠন করে, বিশাল বড় অণু গঠন করে, বিশাল একটা জালাকার কেল্লাসাকার অণু গঠন করে। এই SiO2 হচ্ছে বালি, এটা কিন্তু বালি, এটা কিন্তু আমার বালি। তাহলে বিশাল আকার দৈত্যাকার অণু গঠন করে দেয় SiO2। আর বলছে SiO2 সংকরণ কি? এটা বাকিবিদ আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তো দেখো SiO2 কি গঠন করে, এই যে SiO2 এর এর মধ্যে সিগমা বন্ধন কয়টা? 1 2 3 4, 4 হলে কি? sp3, তাহলে হবে sp3। তারপরে বলছে যে মেডিকেল এড আসছে যে আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। তুমি ধরো বাসা বাসা আগুন জ্বালা দিছে, নীল কালার একটা মানে লাল কালার একটা বোতল দেখবা, তুমি লাল কালার বোতল দেখবা ঠিক এরকম এরকম। ধরো তোমার আগুন লেগে গেছে, তুমি কার্বন ডাইঅক্সাইড দিবা, আগুন নিভে যাবে। দ্যাটস ইট। কেন আগুন নিভে যাবে? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তুলনামূলক ভারী, চারো পাশে আটকে 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 রাখে, আটকে রাখলে মোটামুটি আগুনটা নিভে যায়। এটা আরেকটা কারণ আছে, সন্ধি চাপ আর সন্ধি তাপে পড়তে পারবা, ঠিক পরিবেশ রসায়নে। তারপর আমি বলে রাখি যে তুমি যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়বা, কার্বন ডাইঅক্সাইড যখন ছেড়ে দিবা, তখন এই কার্বন ডাইঅক্সাইড ছাড়ার সাথে সাথে ঠান্ডা হবে, কার্বন ডাইঅক্সাইডগুলো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে আশেপাশে যে পানিগুলো, জলীয় বাষ্পগুলো, ওগুলোকে বরফে পরিণত করবে। কারণ আমরা কি জানি পানি কি করে? আগুন নিভাতে সাহায্য করে। তাহলে এই পানিটা আগুন নিভে ফেলবে, অনেকগুলো জলীয় বাষ্প মিলে বরফ একটা পানির উপরে অ্যাটাক করবে। তাহলে এক তো কার্বন ডাইঅক্সাইড আগুন নিভায়, প্লাস ওই বরফটা আগুন নিভাতে সাহায্য করবে। বুঝছো? আশা করি বুঝতে পারছি। এটা সন্ধিচাপ আর সন্ধিতাপে ভালো মতো বুঝতে পারবে যে সন্ধিচাপ আর সন্ধিতাপে পরিবেশনটা ব্যাখ্যা করে দেওয়া আছে। কারণ কি C+H2O একে যদি 13°C দাও তাহলে ওয়াটার গ্যাস তৈরি হয়। নিচের কোনটি ওয়াটার গ্যাস? CO+H2O। CO+H2O। নিচের কোনটি ওয়াটার গ্যাসের সঙ্গে? CO+H2O না, CO+H2O না। AI+CO না, AI+CO না। H2+O2 না, H2+O2 না। তাহলে কি হবে? কোনটি না। পানিতে CO2 এর দ্রবণকে কি বলে? পানিতে তুমি পানিতে কার্বনের দ্রবণ করছো পানিতে, এদিকে হবে পানিতে কার্বনের দ্রবণ হবে। পানিতে কার্বনের দ্রবণ হচ্ছে ওয়াটার গ্যাস বলা হয়। পানিতে কার্বনের দ্রবণকে ওয়াটার গ্যাস বলা হয়। নেক্সট, ওয়াটার গ্যাস। লোহিত তপ্ত কোকের কার্বনে স্টিম চালনা করে ওয়াটার গ্যাস উৎপন্ন করে। ওয়াটার গ্যাস সমমোলার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণ, মানে কার্বন ডাইঅক্সাইড আর H2 এর মিশ্রণ। এই যে পানি, তুমি যদি কার্বনকে পানির সাথে মিশাও, মানে কয়লা তুমি যদি কয়লা যদি পানির সাথে মিশাও, তাহলে কি পানির মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণটা দ্রবীত অবস্থায় থাকে, বাট মুক্ত অবস্থায় কিন্তু কম থাকে, মানে রিয়েক্টিভ অক্সিজেন কম থাকে। আর রিয়েক্টিভ অক্সিজেন কম থাকার কারণে তুমি কি জানো, অক্সিজেন অনুপস্থিতিতে মানে কার্বন মনোক্সাইড তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হবে, আর এখান থেকে H তৈরি হবে। তোমার বোঝানোর জন্য জাস্ট বললাম, আসলে ব্যাখ্যাটা আমিও জানি না, মুখস্থ করে রাখবা। বাস্তবে এই গ্যাসের স্বল্প পরিমাণে CO2 এত ভেজাল রূপে থাকে, ওয়াটার গ্যাসের স্তর এবার মানে শিলাসহ নীল শিখাসহ জ্বলে ওঠে। H2 উপাদে নীল শিখাসহ জ্বলে ওঠে। ওয়াটার গ্যাসকে ব্লু গ্যাস বলে, এটা মনে রাখবা। ওয়াটার গ্যাসকে কি গ্যাস বলা হয়? ব্লু গ্যাস। পরের প্রশ্ন, গ্রাফাইটকে তুমি যদি 13°C তাপমাত্রা দাও তাহলে ডায়মন্ড পাওয়া যাবে। এখন ভাই বলুন কি ভাই, গ্রাফাইটকে তুমি 13°C তাপমাত্রা দিলে ডায়মন্ড পাওয়া যাবে? তাহলে তো ভাই আমি তো ডায়মন্ড মাটি করে মানে খোঁড়া দরকার কি? আমি এখন কাজ করবো, গ্রাফাইট নিব, 13°C তাপ দিব, সুন্দর করে ডায়মন্ড বেরো আসবে। কিন্তু জিনিসগুলো এরকম না। একটা কথা মনে রাখবা যে কেমিস্ট্রিতে থিওরিটিক্যালি যে জিনিসটা মিলে, বাস্তবে কিন্তু যে জিনিসটা মিলে না। কেমিস্ট্রিতে থিওরিটিক্যালি যে জিনিসটা মিলে, বাস্তবে কিন্তু সেই জিনিসটা মিলে না। তার কারণে তুমি 13°C তাপমাত্রায় ডায়মন্ড আসলে পাবা না, কিছুই পাবা না। আর আরেকটা কথা বলে রাখি যে 13°C তাপমাত্রা উৎপন্ন করতে যে পরিমাণ তোমার জ্বালানি প্রয়োজন হবে, তুমি ডায়মন্ড খনন করতে তার চেয়ে মানে খুব সহজে তুমি ডায়মন্ড খনন করতে পারবা। তো তোমার যে জ্বালানির দাম, ধরো তুমি যে জ্বালানির দাম যে পরিমাণ জ্বালানি তুমি পোড়াবা,
সেই পরিমাণ জ্বালানি তুমি যে সময় জ্বালানির দাম উঠতে ডায়মন্ড বিক্রি করে তুমি সেই পরিমাণ জ্বালানির দাম পাবা না, তারপরে তোমার লস হলো। আর আমরা কোনোদিন ব্যবসায়ীরা কোনোদিন লস প্রজেক্টে যায় না। সো এই জন্য তুমি ডায়মন্ড মানে গ্রাফাইটকে যদি তুমি পোড়াও, ডায়মন্ড যদি তুমি পাও, সেটা কোনোদিন তোমার লাভজনক হবে না। বুঝছো? আশা করি বুঝতে পারছি। তারপর আর এটা থিওরিটিক্যালি পসিবল, বাস্তবে এটা পসিবল না। বাস্তবে এত তাপমাত্রা দেওয়া পসিবল না। সেম একটা হাইড্রোলাইসিস। এখন দেখো SiCl4 কে যদি তুমি পানি দাও, এটা SiOH, এটাকে বলে সিলিসিক অ্যাসিড। এটাকে বলে সিলিসিক অ্যাসিড। এটাকে বলে সিলিসিক অ্যাসিড। তাহলে SiCl4 আর পানি মিলে সিলিসিক অ্যাসিড উৎপন্ন হয়। এখন তোমাকে বলছে যে SiCl4 যেটা, এখন তোমাকে বলছে যে SiCl4 কেন হাইড্রোলাইসিস করে, পানির সাথে বিক্রিয়া করে। তার মেইন কারণ হচ্ছে ফাঁকা ডি অরবিটাল। আমি যদি SI এর ইলেকট্রন বিন্যাসটা করি, তুমি দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, তাই তো? সরি, 10 11 12 13 14। এখন দেখো এরপর কিন্তু একটা ফাঁকা ডি অরবিটাল আছে। এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এই পানিগুলো যায় ডি অরবিটালে বসতে পারে। আর পানিগুলো কেন ডি অরবিটালে বসে ভাই, এটা যখন আমরা ডি ব্লক মৌল পড়াবো না, তখন আমরা বিস্তারিত পড়াবো পানিগুলো কেন ডি ব্লকে বসে এই মানে কাহিনীগুলো করে। জাস্ট মনে রাখবা যে ডি অরবিটাল থাকার কারণে আর কি SiCl4 ইস্টোর সাথে বিক্রিয়া করে এই যৌগটা উৎপন্ন করে, বা আত্র বিশ্লেষণ বলে, হাইড্রোলাইসিস বা আত্র বিশ্লেষণ বলে। এখন বলছে নিজের কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে আদ্র বিশ্লেষিত হয়? SiCl4। কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না? CCl4। আর CCl4 কেন আদ্র বিশ্লেষিত হয় না? এর মেইন কারণ হচ্ছে CCl4 আর কি সি কিন্তু ডি অরবিটাল নাই। তুমি মানে ইলেকট্রন বিন্যাস করে দেখো 1s2 2s2 2p2, দেখো তো ডি অরবিটাল আছে? ডি অরবিটাল কিন্তু নাই, যার কারণে এই CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, মানে আদ্র বিশ্লেষণ ভাঙে না। আর ডি অরবিটাল থাকলে কি উপকার হইতো ভাই? দেখো তুমি কি 2d অরবিটাল কোনোদিন দেখতে পারো? না, 2d অরবিটাল তো সম্ভবই না। 2d অরবিটাল কিন্তু সম্ভবই না। এখন দেখো ভাই 2d অরবিটাল কিন্তু সম্ভবই না আমার। 2 অরবিটাল কি সম্ভব? না, 2d অরবিটাল সম্ভব না। যার কারণে ডি অরবিটাল না থাকার কারণে, ডি অরবিটাল আমার না থাকার কারণে, এই ডি অরবিটাল না থাকার কারণে আমার আর কি এই বিশ্লেষণগুলো করতে পারে না। মানে 3d অরবিটাল না থাকার কারণে পানিগুলো বসতে পারে না। আর ডি অরবিটাল কি, আমি কি জানি, ডি অরবিটালকে আমি যদি ভাঙি, দুইটা ভাঙে ভাগ হয়, যে ফার্স্টে উপরেটা ভাগ হয়, নিচেটা ভাগ হয়। এখন ডি অরবিটালে এসে বসতে পারে, ডি অধিশোষণ ঘটে, অধিশোষণ কিন্তু করতে পারে না। যার কারণে কি হয়, এই এই আর কি আদ্র বিশ্লেষিত হইতে পারে না, এটাই আর কি। নেক্সটে যাই। আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস, যে নাইট্রোজেন গ্যাস কেন আর কি নিষ্ক্রিয় গ্যাসের পরেই নাইট্রোজেন গ্যাসকে ইউজ করা হয়। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের পরেই নাইট্রোজেন গ্যাসকে ইউজ করা হয়। আর ভাই কেন ইউজ করা হয়? কারণ নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ এর মেইন বইয়ে অনেক ব্যাখ্যা দেওয়া আছে, বাট আমি মেইন রিজন যদি বলি, নাইট্রোজেন গ্যাসের সিগমা বন্ধনের তুলনায় বাকি যে পাই দুইটা বন্ধন আছে না, এই পাই দুইটা বন্ধন বেশি শক্তিশালী। যদিও বই দেওয়া নেই, জাস্ট আমি বললাম তোমাদের জানার জন্য। এই একটা সিগমা বন্ধনের তুলনায় বাকি দুইটা যে পাই বন্ধন আছে না, ওই দুইটা পাই বন্ধন বেশি শক্তিশালী, যার কারণে নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এবার হচ্ছে গরিবের নিষ্ক্রিয় গ্যাস। গরিবের নিষ্ক্রিয় গ্যাস কেন? কারণ ভাই নাইট্রোজেন গ্যাস তো বাতাসে পাও, একেবারে ফ্রিতে তুমি পাইতেছো। বাতাসের প্রায় 70% তুমি নাইট্রোজেন পেতেছো, একেবারে মানে অহরহ নাইট্রোজেন। যার কারণে আর কি গরিবের নিষ্ক্রিয় মানে কম দামে তুমি পাইতেছো। আর যদি নিষ্ক্রিয় গ্যাস কিনতে যাও, ওটা কিন্তু অনেক দাম, সেটা কিন্তু অনেক দাম। তো এটাকে বলে গরিবের নিষ্ক্রিয় গ্যাস। আর এটা কোন জায়গায় ইউজ করে? চিপসের প্যাকেট ইউজ করে। আর ভাই তুমি বলতে পারো চিপসের প্যাকেটে হিলিয়াম কেন ইউজ করে না, চিপসের প্যাকেট কেন জ্যারন কেন ইউজ করে না? কারণ এই কারণ হচ্ছে চিপসের প্যাকেটে চিপসের দাম কত বলো? চিপসের দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা চিপসের প্যাকেটে তুমি যদি 50 টাকার হাওয়া ঢুকে দাও, তাহলে ওটা কি জীবনও ভাই ভালো হবে? মানে দোকানদার, মানে যে কাস্টমার আছে, সে কি কোনোদিন কিনবে? যখন 50 টাকা হাওয়া কিনতে হইবে, হাওয়া তো উনি কিনবে না। আসলে চিপসের প্যাকেটে ম্যাক্সিমাম হাওয়াই থাকে, ওই হাওয়া তো কিনবে না। তো চিপসের প্যাকেটে আর কি এই জন্য নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়, দাম কম, সস্তা। আর বাতাসের ম্যাক্সিমাম গ্যাসই নাইট্রোজেন।
সেটা বলছি, এটা হচ্ছে গরিবের নিষ্ক্রিয় গ্যাস, এটা বলছি। নিচের কোন গ্যাসটা অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নাইট্রোজেন। দেখছো কত জায়গা আসছে, আরইউতে আসছে, রাজশাহীতে আসছে, মেডিকেলে আসছে, এটা অনেক জায়গা আসে, তোমাদের একাডেমিক ওটা আসতো। আচ্ছা, এবার নাইট্রোজেনের 5টা ভার্সন দেখো। নাইট্রোজেন অক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন টাই অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড। এই 5টা ভার্সনে যা যা সংকেত আছে একেবারে আল্লাহর দোহাই লাগে ঠাড়া মুখস্থ, টি টি এম, ঠাড়া মুখস্থ করবা। আর এই গ্যাসগুলোর মধ্যে ফার্স্টের গ্যাস হচ্ছে নিরপেক্ষ, ফার্স্টের গ্যাস হচ্ছে বর্ণহীন, পরের গ্যাসগুলো, ফার্স্টের গ্যাসটা বর্ণহীন, পরের গ্যাসটাও বর্ণহীন, পরে হচ্ছে নীল কালার, পরে হচ্ছে বাদামি কালার, এটা বেশি আসে, এটা কিন্তু বাদামি কালার, এটা বেশি আসে। তাহলে এখন বলছে নিচের কোনটিকে লাফিং গ্যাস বলা হয়, মানে যে গ্যাস দিয়ে তুমি হাসবা, হা 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 করে হাসবা, ওই গ্যাসটা হচ্ছে N2O। লাফিং গ্যাস, নিচের কোনটিকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইড, N2, হ্যাঁ N2, নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। এটা যেও 9 আসছে, অনেক আগের প্রশ্ন এটা, তারপর রিপিট হতে পারে জন্য দিয়ে দিলাম। নিচের কোনটি রঙিন গ্যাস বলতো? রঙিন গ্যাস কোনটা? রঙিন গ্যাস কিন্তু 2টা আছে, NO2 আছে আর N3O3 আছে, এই যে N2 আছে, রঙিন গ্যাস বাদামি। এখন এটা কিন্তু বাদামি রঙের বোতলে রাখবে, এটা কিন্তু বাদামি রঙের বোতলে রাখা, এটা মনে রাখবে, এটা কিন্তু বাদামি রঙের বোতলে রাখা হয়, এটা বাদামি রঙের বোতলে রাখা হয়। এটা বুয়েট পিলিতে আসছিল 21-22 সালে। নেক্সট যেই, আচ্ছা, কার্বন আর সিলিকন পর্যায় সারণীর গ্রুপ আইবি এর মৌল নিচের কোন তথ্যটি কার্বন ডাইঅক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রযোজ্য? নিচের কোন তথ্যটি কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রযোজ্য? বোথ কন্টেইন আয়োনিক বন্ড, না কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন আয়োনিক বন্ড থাকে না। বোথ রেডলি সলিবল ইন ওয়াটার, না এটা তো পানিতে সলিবলই হয় না, বিকজ SiO2, ও তো বালি, বালি কি জীবনে পানিতে মিশতে দেখছো তুমি? না না, বালি তো পানিতে মিশে না। বোথ আর জায়েন্ট মানে মলিকুলার অক্সাইড। এখন দেখো SiO2, CO2 কিন্তু জায়েন্ট না, বড় কিন্তু অক্সাইড না, CO2 হবে না। মানে CO2 কি? CO2 পানিতে, মানে সরি, CO2 কিন্তু জায়েন্ট মলিকুলার স্ট্রাকচার না, CO2 কিন্তু ছোট একটা স্ট্রাকচার, CO2 কিন্তু আমার ছোট স্ট্রাকচার, CO2 হবে না। অ্যান্সার করা বোথ আর অ্যাসিডিক অক্সাইড। কারণ তুমি দেখো, তুমি যদি 7 আপ খাও, তুমি যদি 7 আপ খাও, 7 আপে মেনলি কি থাকে তুমি বলো তো? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই 7 আপে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলতো? H2CO3। 7 আপের কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে H2CO3 তৈরি করে। এখন ভাই, এই SiO2 আবার অম্লীয় হইলো কেমনে? এখন তুমি মনে করে দেখো, তোমার বাসার যে ছাদে পিছলা পিছলা, অনেক পিছলা পিছলা ইয়ে থাকে, তুমি ছাদে পিছলাও যখন, তখন তুমি কি করো? বালি ছিটা দাও। এই যে পিছলা আর পিছলা যে পদার্থগুলো থাকে ওগুলো হচ্ছে ক্ষার। এই ক্ষারের মধ্যে তুমি কি করো? বালি ছিটাও, মানে অ্যাসিড দাও, দুইটা মিলে কি হবে? লবণ প্লাস পানি প্রশমিত হয়ে যাবে, লবণ প্লাস পানি হয়ে যাবে, বুঝছো? তাহলে তুমি খাটটার সাথে কি দিলা? অ্যাসিড দিলা। অ্যাসিড কি দিলা? অ্যাসিড কি বালি দিলা, এই কারণে অ্যাসিডিক। আসলে বুঝতে পারছি, একটা উদাহরণ দিয়ে বুঝলাম আর কি। আচ্ছা, P4 এর স্ট্রাকচারটা ঠিক এরকম, এটা মনে রাখবা। এর ভর সংখ্যাটা মনে রাখবা, P4 এর ভর সংখ্যাটা মনে রাখবা, P4 এর ভর সংখ্যা মনে রাখবা 31 × 5 কত আসে? 5, 5 3 5 15, 155, এটা একটু মনে রাখবা P4 এর ভর সংখ্যাটা। নেক্সট, আচ্ছা, হোয়াইট ফসফরাস আর রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস আর রেড, একটু পরে পড়াবো, এটা আমি একটু পরে যাই, এবার বলছে নিচের কোন হ্যালাইডটি পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না?
বলো কোন হ্যালাইডে ডি অরবিটাল নাই? এনএফ টুতে ডি অরবিটাল, এনে কি ডি অরবিটাল আছে? এনে ইলেকট্রন বিন্যাস করে দেখো তো, 1s2 2s2 2p3 3 4 5 6 7। আর এফ এর কত? ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে লেখো, এফ এ লেখো 1s2 2s2 2p 5 5 6 7 8 9 9। তার মানে কত? কোনটা ডি অরবিটাল আছে? 2d অরবিটাল পসিবল না, ডি অরবিটাল পসিবল না। আর ডি অরবিটাল না থাকলে কি হবে না? পানি এসে বসতে পারবে না, অধিশোষণ করতে পারবে না। পানি যদি অধিশোষণ করতে না পারে তাহলে আত্মীয় বিশিষ্ট হবে না। দ্যাটস ইট, NF3 অ্যান্সার হবে। নেক্সট, আচ্ছা তোমার যদি বলে যে সালফার কি আকৃতি থাকে? সালফার থাকে অ্যাসিড আকৃতি থাকে, ওইটা অনেকটা দেখতে ক্রাউন শেপ, মানে রাজার মুকুটের মতো, একটু মনে রাখবা। অ্যাসিড এটা দেখতে কোনটা কি শেপ? ক্রাউন শেপ, মানে রাজার মুকুটের মতো। পরেরটা, আচ্ছা গ্রুপ 18 মৌলগুলা, মানে গ্রুপ 18 যে মৌল, আচ্ছা গ্রুপ 18 যে মৌল, তুমি অনেক সময় বলতে পারো যে ভাই আমি তো গ্রুপ 18 মৌলকে কখনো যৌগ গঠন করতে দেখিনি, বাট গ্রুপ 18 যে মৌলগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওদের মধ্যে জ্যানন যৌগ গঠন করে, এবং জ্যানন সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে। ও 5টা যৌগ গঠন করে। কয়টা যৌগ গঠন করে? 5টা যৌগ গঠন করে। জ্যানন কিন্তু 5টা যৌগ গঠন করে। জ্যানন হচ্ছে সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে, এটা মুখস্থ রাখবা। 5টা যৌগ কি গঠন করে? এই যে উপরে দেখবা ভিডিও শেষে, উপরে দেখবে একটা ভিডিও আসছে, ওই আই বাটনে ক্লিক করবা, তারপর যে ওখানে সংকরণের ভিডিওতে আমি বলছি যে 5টা কি কি যৌগ গঠন করে, ওটা কিন্তু বলছি। আচ্ছা এবার আসি ক্যাথরেট যৌগ। ক্যাথরেট যৌগ কি? ধরো অনেক বড় বড়, তুমি ধরো একটা ঘর বানাইছো, আর ঘরের মধ্যে তোমার বিবিরে রাখছো, তোমার বিবিকে রাখছো, মানে তোমার বউকে রাখছো। এখন ঘরের ভিতরে তোমার বিবিকে রাখছো, এখন এই ঘরে চারপাশে তুমি এর উপরে খাট দিলা, ফ্যান দিলা, এগুলো দিলা। এই যে ঘরটার মধ্যে তোমার বিবিকে রাখছো না, এই ঘরটা হচ্ছে এই মৌলগুলা, আর তোমার বিবি হচ্ছে আর্গন বা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে, তো একটা উদাহরণ দিয়ে বললাম আর কি, যদি উদাহরণটা ব্যাড ছিল, অনেক ভালো কোনো উদাহরণ ছিল না, বাদ দাও। তাহলে তুমি এখন বলতে পারো কি ভাই, ক্যাথরেট যৌগটা কি? ক্যাথরেট যৌগ হচ্ছে অনেকগুলো বড় বড় যৌগের মাঝখানে ঠিক নিষ্ক্রিয় গ্যাসগুলো যৌগ ক্রিস্টালাইজ করে ধরনের যৌগ গঠন করে। এই যে ক্রিস্টালাইজ যে যৌগ গঠনগুলো করে, এই ক্রিস্টালাইজ যৌগ গঠনগুলোকে কি বলে? এই ক্রিস্টালাইজ যৌগকে বলা হয় ক্যাথরেট যৌগ। এন্ড ক্যাথরেট যৌগ কারা গঠন করে? ক্যাথরেট যৌগ গঠন করে নিষ্ক্রিয় মৌলগুলা। নিষ্ক্রিয় মৌলগুলা ক্যাথরেট যৌগ গঠন করে। নিষ্ক্রিয় মৌলগুলা ক্যাথরেট যৌগ গঠন করে। আশা করি বুঝতে পারছো। নিষ্ক্রিয় মৌলগুলা ক্যাথরেট যৌগ গঠন করে। আচ্ছা পরে যাই, উত্তপ্ত এই নিচের দুইটা বিক্রিয়া ঠাড়া মুখস্থ, মানে TM একেবারে ভাই ঠাড়া মুখস্থ করবা। উপরে বলছে উত্তপ্ত ঘন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তপ্ত কোনটা? 75°C তাপমাত্রা। এখন কি দিছো তুমি? ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন গ্যাস। ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন গ্যাস দিছো, 7 ক্লোজার সেটা প্রশ্ন। তাহলে কি তৈরি হবে? NaCl আর NaClO3। তাহলে কি তৈরি হবে? NaCl আর NaClO3 এটা তৈরি হবে। আর যদি বলতো ভাই ঠান্ডা পানিতে, তাহলে কি তৈরি হতো? NaCl আর NaClO। আশা করি বুঝতে পারছো। আর নেক্সট বার কিন্তু এই প্রশ্ন আসার চান্স আছে। এর আগের বার যেহেতু এই প্রশ্ন আসছে, পরের বার কিন্তু এই প্রশ্ন আসার চান্স আছে। আপনার কিন্তু অনেক সুন্দর প্রশ্ন একটা। নেক্সট প্রশ্ন যাই। আচ্ছা এই যে পৃষ্ঠাটা, এটা মেডিকেল আর কৃষির জন্য 3 স্টার ইম্পর্টেন্ট। কৃষি মানে এগ্রি যে ডি ইউনিট, আর কৃষির জন্য আর মেডিকেলের জন্য এটা 3 স্টার ইম্পর্টেন্ট। তারপর কি বলছে? সবচেয়ে হালকা গ্যাস H2 গ্যাস, He গ্যাস অদার্য, H2 গ্যাস He তুলনায় বেলুনে উত্তোলন ক্ষমতা বেশি, মানে He গ্যাসটা বেলুনে উত্তোলন ক্ষমতা বেশি। আর উত্তোলন ক্ষমতা বেশি কেন ভাই? সবচেয়ে হালকা গ্যাস হবে এখানে He গ্যাস, সরি H2 না, নট H2, H হবে, ভুল লেখছে।
তাহলে এইচ এর উদ্যোগ ক্ষমতা বেশি। আচ্ছা এইচ টু হবে। তাহলে দাও, পানি গভীর গভীর পানির নিচে কর্মরত ডুবুরিগণ শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত অক্সিজেন গ্যাসে 80% এইচই এবং 20% O2 নেয়। দেখো, গভীর পানির নিচে ডুবুরিগণ শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন সিলিন্ডারে 80% এইচই আর 20% O2 নেয়। এখন ভাই 80% এইচই কেন নেয়? ধরো তুমি সমুদ্রে ডুবে গেছো, আর সমুদ্রে যদি তুমি ডুবে যাও, তাহলে তুমি যদি একটা কাজ করো যে তুমি খালি অক্সিজেনই নিয়ে যাও, অক্সিজেন গ্যাস কি ভারী, ভারী থাকার কারণে কি তুমি ডুবে যাবে আর উপরে উঠতে পারবে না, তাহলে তুমি তো মরে গেলা ভাই। একটা সময় অক্সিজেন পরে শেষ হয়ে যাবে আর তুমি মারা যাবে। এর কারণে যাতে যাতে সে যাতে উপরে ভাসতে পারে এবং ঠিকমতো যদি সাঁতার কাটতে, এবার ডুবুরিটা যাতে এভাবে সাঁতার কাটতে পারে ঠিকমতো, এবং একবার উপরে যেতে পারে একবার নিচে যেতে পারে ঠিকমতো ভাসতে পারে, সেই কারণে এইখানে এই চিজটা না হয়, মানে হিলিয়ামটা না হয়। কারণ এটা কি, এটা হচ্ছে মানে উত্তোলন ক্ষমতা আছে, মানে এটা কি হালকা, যার কারণে এটা না হয়। আর নিয়ন, এরপর লেগেছে নিয়ন আলোর, বলে না নিয়ন আলোর জ্যোৎস্নায়, নিয়ন আলো উজ্জ্বল লাল বর্ণের ও কুয়াশার মধ্যে দৃশ্যমান। নিয়ন কিন্তু উজ্জ্বল, নিয়নের আলো উজ্জ্বল লাল বর্ণের কুয়াশার মধ্যে দৃশ্যমান। উড়ন্ত বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল আলো সংকেত হিসেবে এটি ব্যবহার করেন। সবুজ ও নীল বাল্বে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস বা মাসকারি বাষ্প মিশ্রিত থাকে। তারপর বলছে আর্গন বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে আর্গনের পরিমাণ 0.3%। এরা মনে রাখবা, ঠাড়া মুখস্থ যাতে থাকে, কোনবার বোর্ডে যেন আসছে। বায়ুতেই নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে আর্গনের পরিমাণ 0.93%। বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় গ্যাস পরিবেশ রূপে আর্গন ব্যবহৃত হয় এবং ফটোস্ল্যাপিক ফ্ল্যাশে বাল্ব তৈরিতে ক্রিপ্টন গ্যাস ব্যবহৃত হয়। এটা মুখস্থ করে, রেডিও ক্যান্সার চিকিৎসা এটা মুখস্থ রাখবো, ঠাড়া এটাটা অনেক ইম্পর্টেন্ট। রেডিও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। আচ্ছা, রং বেরঙের আলোক সজ্জায় কোন গ্যাসটা ব্যবহৃত হয়? নিয়ন। জ্যানন, দেখো জ্যানন কই, জ্যানন কিন্তু ব্যবহৃত হয় না। আলোক চর্চায় কোনটা ব্যবহৃত হয়? নিয়ন ব্যবহৃত হয়। এটা জিএনইউ 11 বলতে আসছে। এনার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? এনার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? এটা মনে রাখবা যে এনার্জি সেভিং বাল্বে আর্গন ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেনে যাই। ক্ষার ধাতুর মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও সক্রিয় ধাতু কোনটি? আচ্ছা, এটা একটু আসি, যা পর্যায় শুনতে চলে যাই। কতগুলো সেট পড়া ফেলছি, পর্যায় শুনতে চলে যাই। দেখো, পর্যায় সারণীর আমি যদি ফার্স্টের দিকে দেখি, এই কটা আমরা কি জানি, উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বড় হয়। সেম ভাবে এই কয়টা আমরা কি জানি, উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বড় হয়। আমি যদি লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়াম কি আকারে ছোট, এন্ড ধাতুর কাজ কি, ধাতুর হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, যৌগ গ্রহণ করবে। ইলেকট্রন ত্যাগ করে, ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, ওই ইলেকট্রন ত্যাগ করে যৌগ গ্রহণ করবে। সেম ভাবে অধাতুর কাজ হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করা। এখন দেখো, এই যে লিথিয়াম কিন্তু সাইজে, ধাতুর কাজ কি, ইলেকট্রন ত্যাগ করে যৌগ গ্রহণ করা। অধাতুর কাজ কি, ইলেকট্রন গ্রহণ করে যৌগ গ্রহণ করা। এখন তুমি দেখো, ওর সাইজ কিন্তু আকারে সাইজে বড় হইতেছে, ওর সাইজ তার চেয়ে একটু বড়, ওর সাইজ তার চেয়ে আরো বড়। এখন তুমি বলো যে এই যে শেষের নিচে যেগুলা, এর যার ব্যাসার্ধ যত বেশি, তার মানে প্রোটনের সাথে এর প্রোটন আর ইলেকট্রনের বিকর্ষণ বল কি তত কম। এখন বিকর্ষণ বল যেহেতু আমার কম, সেহেতু এই ইলেকট্রনটা খুব দ্রুত ছাড়বে। আবার আমি একটু তোমাকে রিমেম্বার করতে ট্রাই করি। দেখো, আমার যে ফার্স্ট শেলটা এই 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 এখন ওর ইলেকট্রন আছে, ওর শেষে একটা ইলেকট্রন আছে, ওর শেষে একটা ইলেকট্রন আছে, ওর শেষে একটা ইলেকট্রন আছে। এটা ফার্স্ট মানে ধাতুর ক্ষেত্রে। এখন ধাতুর ক্ষেত্রে ও কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে, ও ইলেকট্রন ত্যাগ করলো, ও ইলেকট্রন ত্যাগ করলো, ও ইলেকট্রন ত্যাগ করলো। বাট কে তাড়াতাড়ি সে ত্যাগ করতে চাইবে? ও ত্যাগ করতে চাইবে, বিকজ কি আকর্ষণ কি কম। ধরো তোমার প্রেমিকার সাথে তোমার রিলেশন কম,
এখন তুমি তোমার প্রেমিকা যদি যত দূরে থাকবে তুমি তাকে তত তত দূরে দেখি ঠেলে দিবা, ঠিক এরকম আর কি। তো ওকে কি করবা, তত দূরে ঠেলে দিবা। সেম ভাবে আমি যদি এখন ক্লোরিন এগুলো দেখি, এখন তুমি দেখো ক্লোরিনের গুলায় ক্লোরিন এ একটা, এ একটা, এ একটা, এ একটা। এখন তুমি দেখো বলো যে এর মধ্যে মানে কি বলে অধাতুর কাজ কি, ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা। এখন কে তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, উপরের মৌলটা, বিকজ কেন ও তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে, বিকজ ও সাইজে ছোট, ছোট ছোট যার কারণে ওর নিউক্লিয়াস থেকে এসেছে যে ইলেকট্রন তার তার আকর্ষণ বলটা তাকে সে সহজে ইলেকট্রনটা সহজে টানতে পারতেছে, সে সহজে ইলেকট্রনটা টানতে পারতেছে। যার কারণ তার কারণ হলো যে খুব সহজে ইলেকট্রন টানতে পারতেছে, কিন্তু সাইজে ছোট, ছোট হওয়ার কারণে কি ডিস্টেন্স কম থাকার কারণে কি আকর্ষণটা কি বেশি, আকর্ষণটা বেশি। এবার ওরটা কি তাহলে কি ও সহজে ইলেকট্রন দান করতে পারতেছে ধাতুর ক্ষেত্রে, হচ্ছে ধাতুর ক্ষেত্রে। আমি আবার রিপিট করি, দেখো ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে আর কি যে সাইজে বড় সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে, ইলেকট্রন যদি এখন ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে, তো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে তাহলে যে তত ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে তার তার কি তার হচ্ছে সক্রিয়তা তত বেশি, মানে সে তত তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারবে। তাহলে আমার নিচেরগুলো সক্রিয়তা কি তত বেশি, নিচেরগুলো সক্রিয়তা তত বেশি, ও সক্রিয়তা বেশি, ও সক্রিয়তা বেশি, ও সক্রিয়তা বেশি, ও সক্রিয়তা বেশি। তাহলে আমি সক্রিয়তা সিরিজ যদি সাজাই, তা সক্রিয়তা সিরিজে কিভাবে সাজাবো, সক্রিয়তা সিরিজ যদি আমি সাজাই, সক্রিয়তা সিরিজ যদি আমি সাজাই তাহলে কিভাবে সাজাবো, দেখো সক্রিয়তা সিরিজ যদি সাজাই ফার্স্টে আরবি হবে, ফার্স্টে আরবি ওটা বেশি, ও বেশি সক্রিয়, দেন সিএস, দেন পটাশিয়াম, দেন আরবি, সরি একটু ভুল হয়েছে, ফার্স্টে আকার অনুযায়ী সাজাও, ফার্স্টে আকার অনুযায়ী সাজাও, ফার্স্টে তুমি আকার অনুযায়ী সাজাও। এখন আকার অনুযায়ী যদি আমি সাজাই, মানে এমন করতেছি কি জন্য, ও মাউস, আচ্ছা ফার্স্টে তুমি আকার অনুযায়ী সাজাও। আচ্ছা তাহলে আকার অনুযায়ী যদি সাজাই তাহলে দেখো ওর আকার কি, ও নিচ থেকে উপর থেকে নিচে গেলে কি আকার বাড়ে, কারণ আকার বাড়লে কি হবে, আকার বাড়লে কি হবে, আকার বাড়লে ইলেকট্রনগুলো সহজে ত্যাগ করতে পারবে। আর ইলেকট্রনগুলো যদি সহজে ত্যাগ করতে পারে, আমার যদি ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে তাকে সক্রিয়তা বেশি। তাহলে আমি যদি উপর থেকে নিচে যাই সক্রিয়তা বেশি হবে, সরি হ্যাঁ নিজে উপর থেকে যদি নিচে দেয় তো সক্রিয়তা বেশি হবে। সেম ভাবে আমি যদি করি যে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে তার সক্রিয়তা তত বেশি। এখন তুমি বলো কি সবচেয়ে বেশি ছোট সাইজ, ছোট কোনটা, আমার সাইজ ছোট, উপর থেকে নিচ থেকে উপরে গেলে আমার আকার ছোট হবে, নিচ থেকে উপরে গেলে আমার আকার ছোট হবে। আমি আবার বলতে পারি নিচ থেকে উপর থেকে নিচে গেলে আকার বড় হবে। আকার যদি বড় হয় তাহলে যে আকার বড় সে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, যে আকার ছোট সে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, বিকজ কি ডিস্টেন্স কম আর আকর্ষণটা বেশি। তাহলে আমি যদি কাজ করি, আমি যদি দেখি যে তাহলে আমি যদি নিচ থেকে উপরে যাই অধাতুর ক্ষেত্রে তাহলে ওর সক্রিয়তা বেশি হবে। কারণ ফার্স্ট আমি আকারে বৃত্তের সাজাতে আবার আবার একটু বুঝে দেখো, আবার রিকেপ করি। এই যে আকার, এই যে আকার উপর থেকে নিচে গেলে আকার বাড়বে, তো যার আকার বড় সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, আর যে যত আর কি ইলেকট্রন ত্যাগ করতে পারে তার সক্রিয়তা তত বেশি। তাহলে এখন উপর থেকে নিচে গেলে কি হবে, সক্রিয়তা বেশি হবে। সেম ভাবে আমি যদি কাজ করি যে নিচ থেকে উপর থেকে যদি নিচে যাই আকার বড় হবে, উপর থেকে নিচে গেলে আকার বড় হবে। আর যদি আকার বড় হয় আমার, এখন যদি আমার আকার বড় হয় তাহলে সক্রিয়তা কি হবে, ও যে ছোট মৌলগুলো তার সক্রিয়তা কি হবে, বেশি হবে। ছোট মৌলগুলো তার কি হবে, সক্রিয়তা বেশি হবে। এখন নিচ থেকে যদি উপরে যাই তো সক্রিয়তা বেশি হবে, কারণ কি যা যে ছোট মৌলগুলো সহজে কি করতে পারে, সহজে ইলেকট্রনগুলো নিতে পারে, সহজে ইলেকট্রনগুলো নিতে পারে, বিকজ তার ডিস্টেন্স কম, যার কারণে ইলেকট্রনগুলো নিতে পারে। আর এটাই শুধু মনে রাখবা যে ধাতুর ক্ষেত্রে
উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে, আর অধাতুর ক্ষেত্রে নিচ থেকে উপরে গেলে সক্রিয়তা বাড়ে। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। এখন বলছে ধাতুর মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক সক্রিয় ধাতু কোনটা? বড় সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? কি সবচেয়ে বেশি ইলেকট্রন তাড়াতাড়ি ছাড়বে? সিজিয়াম। সিজিয়াম সাইজে বড়, যে যত বড় সে তত ইলেকট্রন ছাড়বে, যে যত ছোট সে তত ইলেকট্রন গ্রহণ করবে। কারণ যে সাইজে বড় সে তার সক্রিয়তা তত বেশি, আর যার সাইজ ছোট তার সক্রিয়তা তত বেশি। অধাতুর ক্ষেত্রে আসে। আর ধাতুর ক্ষেত্রে যার সাইজ যত ছোট, ধাতুর ক্ষেত্রে যার সাইজ যত বড় তার সক্রিয়তা তত বেশি, আর অধাতুর ক্ষেত্রে যার সাইজ ছোট তার সক্রিয়তা সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পারছি। আর নিচের কোনটি জারণ ক্ষমতা বেশি? সুন্দর একটা প্রশ্ন, মেডিকেল আর্টসে। নিচের কোনটি জারণ ক্ষমতা বেশি? জারণ মানে কি? ছাড়ন। একটা কথা মনে রাখবা, জারণ মানে ছাড়ন। এখন জারণ ক্ষমতা কার বেশি? যে যত তাড়াতাড়ি ছাড়তে পারবে। মানে কে সবচেয়ে বেশি তাড়াতাড়ি ছাড়তে পারে বলতো? কার জারণ ক্ষমতা বেশি? জারণ ক্ষমতা বেশি। মনে রাখবা, কোনো মৌলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে কি বলে? জারণ ক্ষমতা। এখন অধাতুর মধ্যে কে সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারে? যে সাইজে ছোট। যে সাইজে ছোট সে খুব তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কিন্তু ওর কাছে ইলেকট্রন থাকা সত্ত্বেও সে তাড়াতাড়ি গ্রহণ করে ফেলবে। কারণ কি? তার ডিস্টেন্স কম। আমরা ডিস্টেন্স কম থাকলে কি জানি? Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। কি এফ? তাহলে এফ সমানুপাতিক কি? 1/d স্কোয়ার। ইট মিনস কি? ইট মিনস হচ্ছে যে আমার ডি এর মান যত কমবে আমার ফোর্স তত বেশি হবে। তাহলে এখন যদি দেখি, আমি যদি তাকাই, নিচের কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? নিচের কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা হবে ফ্লোরিন। আর জারণ ক্ষমতা অনুযায়ী যদি সাজাই তাহলে হবে F2 Cl2 I2 আর Br2। এখন আমি একটু বলি ভাই, জারণ ক্ষমতা বেশি এটা কিভাবে বুঝবা? জারণ মানে গ্রহণ করা। জারণ মানে কি? জারণ ক্ষমতা মানে গ্রহণ করার ক্ষমতা। আর কি সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে? ফ্লোরিন খুব দ্রুত গ্রহণ করতে পারে। এখন ফ্লোরিন কেন গ্রহণ করতে পারে? ফ্লোরিন সাইজে ছোট কারণে কি আকর্ষণ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে, আকর্ষণ বেশি। এই কারণে ফ্লোরিনটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। এইটাই। নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? আমি একটু আগে পড়লাম, রেডন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। একেবারে মেডিকেলের বই লাইন থেকে দিচ্ছে মেডিকেলে, রেডন। সালফার সরাসরি কোনটি ছাড়া অন্য সব ধাতুর সাথে যুক্ত হয়? মনে রাখবা যে যে ধাতুটার একেবারে ফার্স্ট এপিসোড চলে আসছি, যেই দুইটা ধাতু একেবারে নিষ্ক্রিয়, একেবারে প্লাটিনাম, উরাম আর সোনা, মানে স্বর্ণ, রূপা আর প্লাটিনাম, এই তিনটা হচ্ছে প্রায় নিষ্ক্রিয়। সোনা আর প্লাটিনাম বা নিষ্ক্রিয়। তাহলে এখন প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্ন বলছে সালফার সরাসরি কোনটি ছাড়া অন্য সব ধাতুর সাথে যুক্ত হয়? ও রূপার সাথে যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? বিকজ রূপার কি? রূপার আর কি সক্রিয়তা কম। আর যার সক্রিয়তা কম সে কি বিক্রিয়া করে কম। এখন কে বিক্রিয়া করে কম? যার সক্রিয়তা কম থাকে। সক্রিয় কম থাকে, বিক্রিয়া করে কম। তাহলে কোনগুলো সক্রিয়তা কম থাকে? একটা হচ্ছে উরাম, আর একটা হচ্ছে Ag, আর একটা হচ্ছে প্লাটিনাম। এই তিনটা বিক্রিয়া করে কম, বা এই তিনটা সক্রিয়তা খুব কম। সক্রিয়তা কম কম থাকার কারণে খুব দ্রুত ওরা বিক্রিয়া করতে পারে না, যার কারণে এগুলা বিক্রিয়া মানে প্রকৃতিতে প্রায় মুক্ত অবস্থা পাওয়া যায়। কোনো বিশোধন করা লাগে না, একেবারে মুক্ত অবস্থা তুমি খাঁটি সোনা একেবারে তুলতে পারবা। মানে ওকে ইলেকট্রোলাইসিস করা লাগবে না, কিছুই করা লাগবে না। একেবারে মাইনিং করলা, পাথর বাংলা, সোনা পাই গেলা, শেষ। জাস্ট বাইক চাপে সোনাগুলো বাঁচলা, মানে বেশি বেশি নিতে হবে কোনার মধ্যে, এইটাই আর কি। পরে যাই, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে কি বলে? ব্রাইন। এটা মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে, ব্রাইনের দ্রবণ। শেষ হয়ে গেছে, তবু শেষ হয় মাঝখানে বাকি আছে। যাই একটু মাঝখানে যাই, মাঝখানে অনেকগুলো বাকি দিয়ে আসছি, একটু পরে পড়াবো। আমি সামনে যাই। আচ্ছা,
এগুলোকে সলভ করি। আয়ন পরমাণুর আকার সম্পর্কিত নিচের ক্রম কোনটি, সঠিক ক্রম কোনটি? দেখো এখান থেকে যদি তাকাও এটা অ্যান্সার হবে কেমনে, কারণ দেখো সোডিয়াম প্লাস Na প্লাস ওর ইলেকট্রন মানে ওর পরমাণু কয়টা, ওর মানে প্রোটন কয়টা, 11টা, ইলেকট্রন কয়টা 10টা, ম্যাগনেসিয়াম ওর ইলেকট্রন কয়টা 10টা, প্রোটন কয়টা 12টা, এল এল সিএল থ্রি এল থ্রি এল থ্রি প্লাস ওর প্রোটন হচ্ছে 13টা, ইলেকট্রন 10টা। এখন দেখো ইলেকট্রন কিন্তু 10টা, তাই ইলেকট্রনের উপর আমার আকারটা নির্ভর করতেছে না, আকার নির্ভর করবে কোনটার উপর, প্রোটনের উপর। এখন যার যত বেশি প্রোটন সে তত বেশি আকর্ষণ করতে পারবে। এখন কার প্রোটন বেশি, ওর প্রোটন বেশি, তাহলে ও কি হবে, তত বেশি আকর্ষণ করতে পারবে। এখন আকর্ষণ করলে কি হবে, সাইজে ছোট হবে, আকর্ষণ করলে কি হবে, সাইজে ছোট হবে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এইটা, বুঝছো? অ্যান্ড বলতে নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ক্লোরিনটা। কেন, কারণ দেখো ফ্লোরিনের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তাহলে হিসেবে ফ্লোরিন যেহেতু ছোট তাহলে ওর ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, বাট যেহেতু ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, যেটা ইলেকট্রনকে ওকে ট্রান্সফার করে এটার ভিতর, ও কিন্তু ঢুকতে পারবে না, ইলেকট্রন মেঘগুলো দীক্ষাও দূরে সরে যাবে, রিফ্লেক্ট করবে, যার কারণে ইলেকট্রন আসক্তিটা ক্লোরিন থেকে কিছুটা কম। তো ইলেকট্রন আসক্তি ক্রমটা কোনটি, এরকম ক্লোরিন, ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার একটু পড়ো যে আকার সমানুপাতিক 1/i, মানে আকার যদি বাড়ে, আই দেয় আয়নীকরণ শক্তি, ই দেয় ইলেকট্রন আসক্তি, তবে তড়িৎ। আকার যদি বাড়ে এই তিনটা কমবে, আকার যদি কমে এই তিনটা বাড়বে। আবার বলি, আকার যদি বাড়ে এই তিনটা কমবে, আকার যদি কমে তাহলে এই তিনটা বাড়বে। এখন বলছে নিচের কোন ইলেকট্রন জুড়ে পারমাণবিক বিশুদ্ধ সবচেয়ে কম। এখন দেখো তো কোনটা পারমাণবিক সবচেয়ে বেশি কম হইতে পারে। যেহেতু এটা আর এইটা হবে না, দুটা অ্যান্সারই হবে না। এই দুটা কেন হবে না, নতুন কক্ষপথ যুক্ত হয়েছে, তাহলে এই দুটা হবে না। কারণ আমি এইগুলোর দিকে দেখি, বাম থেকে ডানে গেলে সাইজে ছোট হয়, তাহলে ও কিন্তু সাইজে ছোট। আচ্ছা কি এই নাম্বারটা, ফার্স্ট 18 রিসার্চ কোনটি পারমাণবিক বিশুদ্ধ সবচেয়ে কম। আচ্ছা এরপরে যাই। আচ্ছা, যেই মেনের একটা প্রশ্ন, দারুণ এক প্রশ্ন, যে N3-O3-F3- এর আয়নিক বিশুদ্ধ যথাক্রমে কত। আচ্ছা তুমি দেখো, এটা একটু গেস করে বলতে হবে, মানে মান দাও আমাকে, বাট আমি মান মুখস্থ না, বাট আমি গেস করে বলতে পারবো, তুলনা করে বলতে পারবো। তাহলে আমি বলি, দেখো N3- ওর ইলেকট্রন কয়টা, 10টা, প্রোটন কয়টা, 7টা। সেমভাবে O2- ইলেকট্রন কয়টা, 10টা, প্রোটন কয়টা, 8টা। F- ইলেকট্রন কয়টা, 10টা, প্রোটন কয়টা, 9টা। আচ্ছা, ইলেকট্রন সেম, তাই ইলেকট্রন নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার কি দেখতে হবে, প্রোটন নিয়ে। এখন যার যত বেশি প্রোটন ও তত আকার তত বেশি ছোট, বিকজ একই গ্রুপে যেহেতু আছে, যার যত বেশি প্রোটন তার আকার তত বেশি ছোট। কারণ প্রোটন তার সবচেয়ে বেশি কোনটা, ওর, আকার সবচেয়ে ছোট বেশি কোনটা হবে, ওর হবে, তারপর ওর হবে। সবচেয়ে কম মান কোন দিকে আছে, সবচেয়ে কম মান আছে এদিকে, দেখো এটা কিন্তু কম মান, এটা কম মান এদিকে আছে, তারপর তার থেকে একটু বেশি মান আছে, তারপর তার থেকে একটু বেশি মান আছে, তাহলে অ্যান্সার হবে এই নাম্বারটা। আসলে বুঝতে পারছো। পরেরটা, নিচের কোনটি ইলেকট্রোপজিটিভ, মানে ইলেকট্রোনেগেটিভের উল্টা। এখন আমি যদি আকারের ভিত্তিতে, তাহলে আকারের ভিত্তি যদি সাজাই, সিএস এর আকার সবচেয়ে বেশি, লি না কে রুবি সাজাবে ফ্রাচে, হ্যাঁ লি সিএস এর আকার সবচেয়ে বেশি, তারপর কে, তারপর এন এ। তা আমরা কি জানি, আকার ইকুয়াল 1/i, আকার ইকুয়াল কি 1/i, তাই ইলেকট্রন আসক্তি কি হবে, উল্টা হবে।
তাহলে ইলেকট্রন আসক্তি কি হবে? উল্টা হবে। ইলেকট্রন আসক্তি উল্টা হবে। তাই ইলেকট্রন আসক্তি উল্টা দিবা চিহ্নটা। সরি ইলেকট্রোনেগেটিভিটি উল্টা হবে। ইলেকট্রোনেগেটিভিটি উল্টা দিবা। আর ইলেকট্রোপজিটিভিটি তাই ইলেকট্রোপজিটিভিটি তার ব্যস্তানুপাতিক, তার মানে উল্টা হবে ইলেকট্রোপজিটিভিটি, মানে ইলেকট্রিক পজিটিভিটি তার চেয়ে উল্টা হবে। আশা করি বুঝতে পারছো। আমি কেন চিহ্নটা উল্টালাম দেখো, আকার সমানুপাতিক 1/i, যদি ব্যস্তানুপাতিক হবে চিহ্নগুলো উল্টা দিব, ব্যস্তানুপাতিক যদি না হয় তাহলে চিহ্নগুলো সেম রাখবো। তাহলে আমি কি করলাম, ফার্স্ট চিহ্নগুলো উল্টালাম বিকজ আকারগুলো এর ব্যস্তানুপাতিক। তারপর আমি কি করলাম, আয়নীকরণ ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভিটি উল্টা হবে, উল্টা দিলাম। ইলেকট্রোনেগেটিভিটি তাহলে ইলেকট্রোপজিটিভিটি তার উল্টা হবে, তারপর চিহ্নটা উল্টা দিলাম। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কি হবে? কোনটি বেশি ইলেকট্রোপজিটিভ? সিজিয়াম। পরের চাই দুটি, আচ্ছা এটা একটু বলে নেই যে ব্যান্ডারওয়ালস বল ধাতব, ব্যান্ডারওয়ালস ব্যাসার্ধ সবচেয়ে বেশি বড় হবে, ধাতব ব্যাসার্ধ তার থেকে একটু বড় হবে, সমুদ্রের ব্যাসার্ধ তার থেকে একটু বড় হবে, তার থেকে একটু ছোট হবে। আর ব্যান্ডারওয়ালস ব্যাসার্ধ সবচেয়ে বেশি বড় হবে, ধাতব ব্যাসার্ধ তার থেকে একটু ছোট হবে, আর সমুদ্রের ব্যাসার্ধ তার সবচেয়ে বেশি ছোট হবে। আর সমুদ্রের ব্যাসার্ধের ক্ষেত্রে মনে রাখবা, যদি দুইটা সমুদ্রিক মৌল থাকে তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু R, মানে ডি, মানে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ যদি যোগ করে দাও তাহলে তুমি ডি পাবা। তুমি কি পাবা? ডি পাবা। এখন বলছে দুটি মৌল যথাক্রমে এ ও বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ R1 বা R2, সমযোজী বন্ধনের দূরত্ব ডিএবি। তাহলে আমি বলছি কি ডিএবি ইকুয়াল টু কি হবে? RA প্লাস RB। ডিএবি ইকুয়াল টু RA প্লাস RB, এটা মুখস্থ রাখবো, বোর্ডে আসছে, এটা অ্যাডমিশন আসতে পারে। এ ও বি এর ব্যাসার্ধ যথাক্রমে এত এত। এ বি এর সমযোজী বন্ধন দূরত্ব কত? সমযোজী বন্ধন দূরত্ব কি হবে? যোগ করে দিবা। 90 সাথে 37 যোগ করলে কত হয়? 6 হাত আছে 1 10 36, তাহলে অ্যান্সার কত? 136। আশা করি বুঝতে পারছো। সমযোজী ব্যাসার্ধ কি হবে? ডিএবি ইকুয়াল টু R1 প্লাস R2, মানে দুটো ব্যাসার্ধের জাস্ট যোগ করে দেবে। দুটো ব্যাসার্ধে কি করবে? জাস্ট যোগ করে দেবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে আসবে। আচ্ছা, কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? আচ্ছা, নাইট্রোজেন, সোডিয়াম, অক্সিজেন, ফসফরাস। এখন আমি যদি একটু তাকাই, আচ্ছা এটা পরে করাবো, দ্বিতীয় আয়নীকরণ এটা করাই ফেলি। দেখো আমার কি আছে, নাইট্রোজেন, সোডিয়াম, অক্সিজেন, ফসফরাস। নাইট্রোজেন, সোডিয়াম, অক্সিজেন আর ফসফরাস। এখন দেখো ভাই, নাইট্রোজেন, সোডিয়াম, অক্সিজেন, ফসফরাস। এখন তুমি বলো কার আকার সবচেয়ে বেশি ছোট? কার আকার সবচেয়ে বেশি ছোট? এই যে নাইট্রোজেন আর অক্সিজেনের। তাহলে কার সবচেয়ে বেশি, তাহলে কার নাইট্রোজেন আকার, অক্সিজেন সবচেয়ে বেশি আকার ছোট, তাহলে কার আর কি এই যে আকার ছোট, তাহলে কার? কি বলছে প্রশ্নে? তাহলে কোনটির আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? কোনটির আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? তাহলে আকার যার ছোট তার আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। আমরা কি জানি আকার সমানুপাতিক কি 1/i, তার মানে আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। মানে আকার, তোমার দেখাই, আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে, মানে একটা একটার উল্টা। তুমি যদি দেখো তাহলে সবচেয়ে ছোট কার? অক্সিজেনের ছোট। তাহলে কোনটা তার সবচেয়ে বেশি বেশি হওয়ার কথা ছিল? অক্সিজেনেরটা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে আমার? অক্সিজেন হবে, তাই তো? অ্যান্সার কি হবে? অক্সিজেন হবে না, অক্সিজেন হবে না। এটা দিলেই তোমার আন্ডা দিয়ে দিবে একটা -2.5 পাবা।
আচ্ছা বুঝছো, আচ্ছা কিন্তু অক্সিজেন হবে না, কিন্তু নাইট্রোজেন হবে। কারণ ভাই নাইট্রোজেন কেমন হবে, নাইট্রোজেন কেমন হবে, নাইট্রোজেন হবে এমনি এন 1s2 2s2 2p3, সেভাবে অক্সিজেন 1s2 2s2 2p4। এখন যদি তুমি দেখো এর অক্সিজেনের নাইট্রোজেনের গুলা, দেখো অর্ধপূর্ণ কার আছে, অর্ধপূর্ণ কিন্তু নাইট্রোজেনের আছে। এবং নাইট্রোজেন যেহেতু অর্ধপূর্ণ আছে তাহলে ওর আয়নীকরণ শক্তি বেশি হবে। কেন? কারণ এইখান থেকে ইলেকট্রন ত্যাগ করানো কঠিন হবে, কারণ এটা স্থিতিশীল হতে চায়, যার কারণে এই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। সেমভাবে আমি যদি এখন দেখি কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, কি আছে, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আর অ্যালুমিনিয়াম, আর সিলিকন। এখন তুমি আমাকে বলো ভাই, তাহলে কার বেশি আকার ছোট, সিলিকনের, তা সিলিকনের বলতে নিচের কোনটি আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তাতে কার সবচেয়ে আকার বড়, সোডিয়ামের, তা সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে আকার বড়, তা সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হওয়ার কথা। আকার বড় হলে কি আয়নীকরণ শক্তি কি হয়, কম হয়, তার আনসার কি সোডিয়াম। আচ্ছা এবার বলছে নিচের কোনটি আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। আমরা কি জানি আকার সমানুপাতিক 1/i, যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, তাহলে আকার ছোট কার, লিথিয়ামের, লিথিয়ামের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। পরেরটার মান, নিম্নের কোনটি সক্রিয়তা সবচেয়ে কম, প্রদত্ত প্রথম আয়নীকরণ শক্তির মান। নিম্নের কোনটি সক্রিয়তা সবচেয়ে কম, সক্রিয়তা কম কার, খুবই সেটা বেড়ে দেওয়া আছে। মনে রাখবা যে আয়নীকরণ শক্তি যত বেশি তার সক্রিয়তা তত কম, তাহলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কোনটা, এইটা আনসার হবে এইটা। তাহলে তুমি এটা কিভাবে বুঝবা যে আয়নীকরণ শক্তি বেশি হলে সক্রিয়তা কম হবে, কেমনি বুঝবা? আচ্ছা, আয়নীকরণ শক্তি যদি বেশি, আয়নীকরণ শক্তি যদি বেশি হয় তাহলে সে সহজে ইলেকট্রন দান করতে চাইবে না। এখন যেহেতু ইলেকট্রন দান করতে চাইতেছে না, তাহলে বিক্রিয়া করতে চাইতেছে না, তো যার বিক্রিয়া করতে চাইতেছে না ওটা সক্রিয়তা কি হবে, কম হবে, এটা এখানে বলছে। এরপর বলছে দেখো আরবিসিএস এর আয়নীকরণ শক্তি যথাক্রমে এত ও এত। এখন আরবিসিএস এর তুলনায় পারমাণবিক ব্যাস, পারমাণবিক ব্যাস বলছে। এখন ভাই দেখো যে যার যার আয়নীকরণ শক্তি বেশি তার আকার কি কম হবে, আর যার আয়নীকরণ শক্তি কম তার আকার বেশি হবে। কারণ বলছে আরবি এর তুলনায় সিএস এর ব্যাস, আরবি এর তুলনায়, তাহলে আরবি এর কি আয়নীকরণ শক্তি বেশি, তাহলে আর আর সিএস এর আয়নীকরণ শক্তি কম, তাহলে এর পারমাণবিক ব্যাস কি উল্টা হবে, আরবি এর ছোট হবে, সিএস এর বড় হবে। তাহলে আরবি এর তুলনায় সিএস এর পারমাণবিক ব্যাস, আরবি এর তুলনায় সিএস এর পারমাণবিক ব্যাস বড়। পরটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ঢাবি প্রশ্ন করছে, লিথিয়াম ও নিয়নের মধ্যবর্তী একটি প্রথম 7টি ইলেকট্রনের শক্তি সম 1310, 3300, 3200, এত এত এত। হঠাৎ করে এত বেড়ে গেছে না, হঠাৎ করে বড় বেড়ে গেছে না, হঠাৎ করে বাড়ে কখন জানো, যখন আয়নিক শক্তি সবচেয়ে বেশি হয় কখন, তখন যখন এটা নিষ্ক্রিয় গ্যাস থাকে। এখন দেখো নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন কোন জায়গায় আছে, নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন এই যে এখানে আছে, তাহলে এটা আমার আনসার। নিষ্ক্রিয় গ্যাসে আয়নীকরণ শক্তি অনেক বেশি থাকে, যার কারণে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন দান করতে চায় না। এখন তুমি দেখো নিচের কোন মৌলটির যোজিত শেষে ইলেকট্রন বিন্যাস কি। এখন নিষ্ক্রিয় গ্যাসে কি থাকে, আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি থাকে, যার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন দান করতে চায় না। তাহলে হঠাৎ করে বেড়ে গেছে না, হঠাৎ করে বেড়ে গেছে না, তাহলে এটা হঠাৎ করে বেড়ে যায় কখন, যদি ধরো একটা ক্লোরিন আছে, ক্লোরিনের পর আর্গন আছে, ঠিক এই ধরনের সমস্যা যখন উদ্ভূত হবে, ধরো একটা ক্লোরিন আছে, ক্লোরিনের শেষে আর্গন আছে, এই ধরনের সমস্যা যখন উদ্ভূত হবে না, তখন আর কি এই নিষ্ক্রিয় গ্যাসের আর কি আয়নিকরণ শক্তিটা বেশি থাকে। তাহলে অ্যান্সার কি হবে, নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন। তাহলে বলছে মৌলটি যোজ্যতা সেলের ইলেকট্রন বিন্যাস কি এত, বুঝছো, আশা করি বুঝতে পারছো। যেই মেইনে আসা একটা প্রশ্ন, সোডিয়াম এর প্রথম আয়নীকরণ বিভবের মান 5.1 হলে Na প্লাস আয়ন গ্রহণ এনথালপির মান কত। আচ্ছা আয়নীকরণ বিভব কি, ইলেকট্রন দান, ইলেকট্রন গ্রহণ কি হবে, মাইনাস হবে, অ্যান্সার কি মাইনাস। আয়নীকরণ বিভব কি, ইলেকট্রন দান, তাই ইলেকট্রন গ্রহণ কি হবে, নেগেটিভ হবে, তাহলে আনসার কি নেগেটিভ, এটাই আমার আনসার।
এটাই আমার উত্তর। নেক্সট। আচ্ছা, এটা ডিউ রিডের আমার বেলা আসছিল যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ বা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ কেন, এটা দেখবো বোর্ডেও আসেন একবার। ডিউ রিটেনে আমার বেলা আসছিল, দেখে যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ। ইলেকট্রন আসক্তি কি বলতো? ইলেকট্রন গ্রহণ করা। তাহলে অক্সিজেন কি ফার্স্টে একটা ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেনের প্রথম একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ও ফার্স্টে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এই ইলেকট্রনটা গ্রহণ করলে ওর শক্তির মানে ডেল এর মানটা হয় নেগেটিভ। নেগেটিভ ডেল এর মান হয় নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে ও শক্তিটা কি হয়, ছেড়ে দেয়। ও শক্তি কি হয়, ছেড়ে দেয়। বাট এটা কি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি বলছে, পজিটিভ। আমি যদি এভাবে দেখাই, একটু ভেঙে ভেঙে দেখাই, দেখো একটু যদি ভেঙে ভেঙে দেখাই, অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ও মাইনাস হয়েছে। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও 2 মাইনাস হয়েছে। এখন তুমি বলো অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি কি, নেগেটিভ। নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি প্রথম ইলেকট্রন আসক্তি যদি নেগেটিভ হয়, নেগেটিভ কেন হয়েছে? কারণ ডেল এর মান কত, নেগেটিভ। আর ডেল এর মান নেগেটিভ, কারণ ডেল এর মান কি, নেগেটিভ। ডেল এর মানে নেগেটিভ মানে কি, শক্তি ছেড়ে দেওয়া। ও কি করবে, শক্তি ছাড়বে। বাট ওরে আমি আরেকটা ইলেকট্রন দিতে হলে শক্তি দিতে হবে। কেন ইলেকট্রন দিতে হবে? কারণ দেখো তুমি দেখো, একটা ইলেকট্রন এভাবেই ঘুরে, আর ইলেকট্রন কি করে, উল্টাভাবে ঘুরে। তাহলে এই যে বিপরীত ইলেকট্রন স্পিন ভাবে যে ঘুরতেছে, এই একটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ আছে। এই বিকর্ষণের কারণে আমাকে একটা শক্তি দিতে হবে। এবং আমি যদি শক্তি দেই যদি আমি যদি শক্তি দেই, শক্তি দিয়েও আমি দেখি, আচ্ছা এটা ছেড়ে দিবে, আর এটা শক্তি দিতে হবে। শক্তি যে দিছি, এই যে এটা এখানে নেগেটিভ। দেখো অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি, ফার্স্টে কি ইলেকট্রন ও গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়েছে, একটা একটা ও মাইনাস হচ্ছে। তো এই ক্ষেত্রে ওই শক্তি কি ছাড়ে। আবার সেম ক্ষেত্রে আমি যদি একটা ইলেকট্রন ঢুকাই, তাহলে শক্তি কি গ্রহণ করে। গ্রহণ করে কারণে বিকর্ষণের জন্য, বিকর্ষণের কারণে একটা শক্তি, আরো শক্তিটা দিতে হয়। কারণ এটা এক্সট্রা শক্তি বিকর্ষণকে কাটিয়ে উঠতে লাগে, কাটাতে এই শক্তিটা লাগে। তাহলে এই দুটো শক্তি যোগ করেও দেখবে ডেল এর মান পজিটিভ আসে। ডেল এর মানে কি আসে, পজিটিভ আসে। আর ডেল এর মানে পজিটিভ মানে কি, ডেল এর মানে পজিটিভ মানে আমাকে শক্তি দিতে হবে, মানে শক্তি কি করতে হবে, দিতে হবে। মানে দুইটা মিলে আমাকে শক্তি দিতে হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট। আচ্ছা, চারটি হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান নিম্নরূপ, কোনটি অ্যানায়নের প্রবণতা বেশি? আচ্ছা, অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি। তো তুমি দেখো, যার আর কি, তুমি দেখো যার আর কি ইলেকট্রন আসক্তি যত কম হবে, সে তত তাড়াতাড়ি অ্যানায়ন গঠন করতে পারবে। তাহলে আনসার কি, সরি, যার ইলেকট্রন আসক্তি যত বেশি হবে, সে তত তাড়াতাড়ি অ্যানায়ন গঠন করতে পারবে। তাহলে আনসার কি হবে, এফ নাম্বারটা হবে। আমি একটু আগে বুঝেছি যে সাইজে ছোট, যার যে সাইজে যত বেশি ছোট, সে তত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর যদি ইলেকট্রন গ্রহণ করে, এখন যদি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি, ইলেকট্রন গ্রহণ মানে কি, ইলেকট্রন আসক্তি। যে ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ শক্তি ত্যাগ হয়, সেটা কি, ইলেকট্রন আসক্তি। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমার ক নাম্বারটা, যে কোনটা ইলেকট্রন আসক্তির মান এত হলে কোনটি অ্যানায়ন গঠনের মান সবচেয়ে। অ্যান্সার হবে, দাঁড়া সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে বেশি কিন্তু ক্লোরিন। ক্লোরিন হবে আমার অ্যান্সার, মানে অ্যানায়ন গঠনের প্রবণতা সবচেয়ে বেশি ক্লোরিন হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার বলছে নিম্নের কোনটি, এটা কুমিল্লা ভার্সিটিতে আসছে 14-15-তে, নিম্নের কোনটি আয়নীকরণ পটেনশিয়াল সর্বোচ্চ? আর তুমি কি মনে আছে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ পটেনশিয়াল কিন্তু সর্বোচ্চ? আমি একটু আগে একটা প্রশ্ন করাইছি, তার আনসার কি হবে, এই নাম্বারটা। তারপর উপরটি নিচের কোনটি সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি, কোনটি সঠিক? তাহলে আমি যদি বলি সক্রিয়তার ক্রমের কথা বলি, তা তুমি যদি এখানে দেখো, তাহলে দেখো যদি এখানে 10 নম্বরে কি আছে, নিয়ন আছে। নিয়ন কি যৌগ গঠন করতে চায় না? নিয়ন তো যৌগ গঠন করতে চায় না। সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি কম হবে। তাহলে অ্যান্সার কি হবে, বি। বি সবচেয়ে কম কোন জায়গায় আছে, এই একটা অপশন আছে বি সবচেয়ে কম। আমরা বাকি অপশনগুলো দেখাই লাভ নাই, কখন আমরা লাগাই দিব, শেষ। এখন আমরা মুখস্থ আছে আর কি, এই জন্য বললাম। তা তুমি যদি দেখো এই সক্রিয়তার ক্রম যদি সাজাও, যদি সাজিতে যাও, নর্মালি যদি সাজিতে যেতা,
দেখো আমার 10, 20, 30, 40 সবগুলো যদি আমি ধাতু ধরে নিতাম, তাহলে তুমি দেখো 10, 20, 30, এটা কিন্তু ধাতু, এগুলো কিন্তু ধাতু, ওরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। ধাতু ধরে নিতাম, তাহলে কিন্তু উপর থেকে নিচে গেলে কিন্তু নিচের গুলা কিন্তু, যে নিচে কিন্তু উপর থেকে নিচে গেলে কিন্তু আমার সক্রিয়তা বাড়ে। তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, সক্রিয়তা বাড়বে। বা সমস্যা করছে বি নাম্বারটা, বি নাম্বারে তাহলে আমরা কিভাবে সাজিতাম ফার্স্টে এ, তারপর এই বি নাম্বারটা B10, এ, তারপর বি। আচ্ছা, আমার মিসেস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা বি হচ্ছে 10, তাহলে বি কি সবচেয়ে ছোট, তাহলে আনসার কি হবে, বি নাম্বারটা। দেখো তুমি যদি তাকাও এদিকে, তুমি একটু তাকাও যে এখানে আমার ইলেকট্রন সক্রিয়তার ক্রম মানে হওয়ার কথা কিরকম, সক্রিয়তার ক্রম হওয়ার কথা এরকম যে ফার্স্টে আমার এ, বি, সি, ডি। আর যার আকার বড়, আমি বলছি যার আকার বড় সে সহজে ইলেকট্রন দান করতে পারে, কারণ ইলেকট্রন দান করতে সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। ফার্স্টে ডি, সি, বি। বা ঝামেলা করছে জানো কি, বি নাম্বারটা। আর বি নাম্বারটা কি ঝামেলা করছে, বি নাম্বারটা ঝামেলা করছে যে এই যে বি নাম্বারে আমার আর কি বি নাম্বার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাস কি করে, নিষ্ক্রিয় গ্যাসের বিক্রিয়া করতে চায় না। নিষ্ক্রিয় গ্যাস যদি বিক্রিয়া করতে চায় না, সক্রিয়তা কি হবে, সবচেয়ে কম হবে। দ্যাটস বি নাম্বারটা শেষে দিচ্ছে। আর বি নাম্বারটা যে শেষে দিচ্ছে, তোমার আর কোনো অপশন দিকে তাকাই দরকার না, বাকিগুলো চেক কি করে দরকার, ডাইরেক্টলি গ নাম্বারে অ্যান্সার দাগাই দিবা। আশা করি বুঝতে পারছো। একটু পরে করাবো, সেগুলো পরে করাই। তোমরা বোর্ডের প্রচুর আসে এই প্রশ্ন, ঠাড়া মুখস্থ করবা, এই ঠাড়া মুখস্থ করবা। দেখো যে বি যদি ইলেকট্রন বিন্যাস করে, তাহলে আমরা কি আসে 1s2, 2s, 2s3। সেমভাবে বি 2s2, 2s2, 2p1। সেমভাবে যদি বি এটা করি 1s2, 2s2। সেমভাবে আমি যদি এখন নাইট্রোজেনেরটা করি 1s2, 2s2, 2p3। অক্সিজেনটা করলে 1s2, 2s2, 2p4। এখন ভাই দেখো যে এখন কোনটার এখানে মানে অর্ধপূর্ণ কোনটা আছে, দেখো তো, যেটা অর্ধপূর্ণ আছে আর এটা কি আছে, হাফ পূর্ণ আছে। এখন যেটা অর্ধপূর্ণ আছে ওটার তো ইলেকট্রন আসক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি বেশি হবে, কারণ ও ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না। তাহলে ফার্স্টে আয়নীকরণ শক্তি কার বেশি হবে, নাইট্রোজেনের বেশি হবে, তারপর অক্সিজেনেরটা। সেম ভাবে বেরিলিয়ামের 2টা আর বোরনের কি 1টা। এখন কার আয়নীকরণ শক্তি বেশি হবে, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে। বিকজ কি, বেরিলিয়ামের বেরিলিয়াম আয়নীকরণ শক্তি বেশি হবে, বিকজ বেরিলিয়াম ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, কারণ ওর সুস্থিতিশীল বা স্থিতিশীল অবস্থা আছে, মানে 2টা আছে এখানে। অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে সুস্থিতিশীল অবস্থা, এখানে তো অর্ধপূর্ণ পসিবল না, বাট বিকজ পূর্ণ আছে, সুস্থিতিশীল অবস্থা আছে। এখন তুমি যদি এদের দিকে খেয়াল করো ভাই, এদের দিকে তুমি যদি তাকাও একটু, আমরা কি জানি বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। এখন আকার যেহেতু ছোট, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আমরা কি জানি আকার একটু 1/8, এর চিহ্নটা কি হবে, উল্টা যাবে। তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, উল্টা হবে। আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে নাইট্রোজেন বড় অক্সিজেন, এর চেয়ে বেশি এটা বেরিলিয়াম আর বোরন। তো নাইট্রোজেন সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর বেরিলিয়াম, তারপর বোরন। অ্যান্সার হবে গ নাম্বারটা। তোমার এত কষ্ট করে মুখস্থ মানে বের করার দরকার নেই, তুমি ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে আর কি টাইম বাঁচবে, পরীক্ষা অনেক আসে। পরে দেখি আর কিছু বাকি আছে কিনা, এটা করছি, একটু উপরে যাই, এগুলো একটু করার ট্রাই করি। দেখো যেহেতু এটা প্রশ্ন আসছে, বলছে যে নিচের কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক। তড়িৎ ঋণাত্মক কোনটা, আমরা কি জানি নিষ্ক্রিয় গ্যাসের কি তড়িৎ ঋণাত্মকতা কি, 0। নিষ্ক্রিয় গ্যাসের কি তড়িৎ ঋণাত্মকতা 0।
তাহলে নিষ্ক্রিয় গ্যাসে যদি তড়িৎ ঋণাত্মকতা 0 হয়, তাহলে এখানে আমাদের কয়টা নিষ্ক্রিয় গ্যাস আছে? এ একটা। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? 2টা নিষ্ক্রিয় গ্যাস আমার আছে। আচ্ছা, আমরা কি জানি নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা কি? 0। তড়িৎ ধনাত্মকতা কি হবে? তাও 0 হবে ভাই, কারণ 0 কি ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। তাহলে আমি এই 2টা সংখ্যা থেকে এই 10 নাম্বার আর 11 মানে 10 নাম্বার আর 18 নাম্বারটা কেটে দিতে পারি, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস। এখন সিম্পল আমি বলতে পারি যে ভাই এটা হচ্ছে 9, এটা হচ্ছে 11। 9 কি? ফ্লোরিন। আর 11 কি? আর কি? সোডিয়াম। কারণ কার আকার বড়? এটার আকার বড়। তো আমরা কি জানি আকার একটু 1/8। আকার একটু কি 1/8। তাহলে আকার বাড়লে কি হবে? আকার আকার সমানুপাতিক, আকার সমানুপাতিক 1/8। আকার সমানুপাতিক কি 1/8। তাহলে আমি কি লিখতে পারি বলতো? এখন আমি লিখতে পারি যে আমরা কি জানি যে আকার সবচেয়ে বেশি, ওর আকার ছোট আর সোডিয়ামের বড়। তাহলে আমি কি লিখতে পারি? সোডিয়াম ছোট, এফ বড়। তাহলে এখন কি এটা কি তড়িৎ ঋণাত্মকতা? তার তড়িৎ ধনাত্মকতা কি হবে? তার উল্টা হবে। তো তার উল্টা হবে, এটা ছোট, এটা বড়। কোনটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ধনাত্মক? 11 নাম্বার। আচ্ছা হবে সোডিয়াম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, উপরে প্রশ্ন দেখো, 4টি মৌলের আয়নীকরণ বিভব হচ্ছে এত এত এত। এখন বলছে ধনাত্মক আয়ন কি গঠন করবে? ধনাত্মক আয়ন গঠন করা মানে কি? ধনাত্মক আয়ন গঠন করবে ইলেকট্রন ত্যাগ করা। আর ইলেকট্রন ত্যাগ করবে কি? যার আয়নীকরণ বিভব যত কম, সে তত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ইলেকট্রন ত্যাগ করবে কে? 500। আয়নীকরণ বিভব কার কম? 500। তাহলে 500 কে? এ। তাহলে অ্যান্সার কি? এ নাম্বার হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার বলছে যে নিচের কোনটি সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি আছে? among is the element which flowing electron configuration, which one of may the have the highest ionization energy? এখন তুমি দেখো, কোনটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। আয়নীকরণ শক্তি কার বেশি হবে? যার যার আকার সবচেয়ে ছোট। তাহলে ওর আকারগুলো কি সবচেয়ে ছোট? কারণ কি? ওর আকারগুলো সবচেয়ে ছোট। তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা হইতে পারে আমার। তাহলে আকার সবচেয়ে ছোট। তাহলে আকার সবচেয়ে যদি ছোট হয়, তাহলে এখন দেখো কার শেষে অর্ধপূর্ণ আছে। অর্ধপূর্ণ কার বেশি আছে? ওটা অর্ধপূর্ণ আছে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমার বলছে যে দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ Na, Mg আর Si, and বলছে যে রেসপেক্টিভলি হোয়াট ইজ দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ Al। তা আয়োনাইজেশন এনথালপির আমার ফার্স্টে লিস্টটা সাজাতে হবে যে আসলে আয়োনাইজেশন এনথালপির লিস্টটা কি হতে পারে। তো ফার্স্টে কি হবে? যে Na, আমরা কি জানি বাম থেকে ডানে গেলে আকার, বাম থেকে ডানে গেলে আকার কিন্তু ছোট হয়। বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। তাহলে আমরা কি জানি? Na, Mg, Si। তাহলে ওর আকার ছোট, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? তাহলে আমি এখন তুমি যদি Al এর ইলেকট্রন বিন্যাসটা করো, Al 1s2 2s2 2p3, কয় ঘর? 3 ঘর। নিশ্চয়ই ম্যাগনেসিয়াম থেকে Al একটা বেশি হবে। আকার 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 কার কার ম্যাগনেসিয়াম থেকে Al একটা বেশি হবে। তাহলে কি Al বেশি দেন ম্যাগনেসিয়াম। তাহলে কার মাঝখানে? সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মাঝখানে। সোডিয়াম থেকে কি হবে? সোডিয়াম থেকে বড় হবে, ম্যাগনেসিয়াম থেকে ছোট হবে। সোডিয়াম থেকে ছোট কোনটা? সোডিয়াম থেকে বড়। সোডিয়াম থেকে কি বড়? সোডিয়াম থেকে বড় আর ম্যাগনেসিয়াম থেকে ছোট। তাহলে আনসার হবে বি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। তুমি বুঝতে পারছো। নেক্সট। তো আজকে এতটুকুই, পুরাতনে আমি আর বেশি ডিপে যেতেছি না। তো একটা টপিক বাদ পড়ছে, ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব। ওটা হচ্ছে পুরাতন নিয়মে ইলেকট্রন বিন্যাস। আমি কালকে নেক্সট টপিকে দেখাই দিব। তো আজকে এতটুকুই। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড আমাদের ইট লিজেন্ডের যে
ইট লিজেন্ডের যে চ্যানেলটা আছে, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইট লিজেন্ডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমার আর কি আমাদের আমাদের ফেসবুক পেজ থেকে প্রতিবার পরীক্ষা হয়, তো পরীক্ষাগুলো দিও তুমি, এইটাই। আর আর কমেন্ট করে জানাও যে তোমার ভিডিওটা কেমন লাগছে, মতামত জানাও। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।